আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের এসএসসি 25 ব্যাচের গণিতের সাধারণ গণিতের আমরা 13 নম্বর অধ্যায় নিয়ে আমরা ক্লাস করব। ওকে, সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কি? ওকে, আশা করি সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন এবং ক্লাসটাও আশা করি বুঝতে পারবেন। সবাই শেষ পর্যন্ত ক্লাস করবেন। ওকে, আমরা আজকে সসীম ধারা অর্থাৎ আমাদের জেনারেল ম্যাথের 13 নম্বর অধ্যায় সসীম ধারার ক্লাস নিব। ওকে, ঠিক আছে। যারা ক্লাসে জয়েন হয়েছেন সবাই একটু কষ্ট করে এই ক্লাসটিতে একটা রিয়্যাক্ট দিয়ে দিবেন, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারেন, নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। তো আজকের ক্লাসে আমরা সসীম ধারাটা বেসিকটা একটু ক্লিয়ার করব। ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে নেন, সবাই সবাই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, ক্লাস শুরু করতেছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন এটাও আমাদেরকে একটু জানিয়ে দেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আসেন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, তাহলে সবাই একটা কাজ করবেন। হ্যাঁ, কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না, সবাই একটু বসে বসে খাতা কলম নিয়ে বসে ক্লাস করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা যে অধ্যায়ের ক্লাস করব সেটা আমরা 13.1 আজকে করব। কত করব? 13.1 করব। এই অধ্যায়ের নাম সসীম ধারা। 13 অধ্যায়ের নাম কি? 13 অধ্যায়ের নাম সসীম ধারা। তো এই সসীম ধারার মধ্যে থেকে আসলে আমাদের সসীম অসীম এই বিষয়গুলো আসছে। তো আমরা ফার্স্টে যে সম্পর্কে জানবো সেটা ধারা কি। তো এই ধারা জানতে গেলে আবার আমাদের ফার্স্টে একটা জিনিস সম্পর্কে জানতে হয়, সেটা অনুক্রম কি। ঠিক আছে, অনুক্রম কি, এই অনুক্রম সম্বন্ধে আমাদের আবার জানতে হয়। ঠিক আছে, ধারা সম্বন্ধে জানতে গেলে আবার অনুক্রম সম্বন্ধে জানতে হবে। তো নিশ্চয় আপনারা কিছু সেট করেছেন, তাই না? তো সেটের মধ্যে মূলত কি থাকে? সেটের মধ্যে বাস্তব জগতের যত উপাদান আছে সব কিছু থাকতে পারে। তা আমরা যখন সেট করি তখন কি করি ভাইয়া? এই যে এরকম 1 2 3 4 5 এভাবে ডট 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 দিয়ে যায়, এবং দেওয়ার পরে একটা সেট তখনই হয় যখন দুই পাশে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাই তো? তাহলে একটা সেট হওয়ার জন্য কি করতে হয়? দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এই আমরা সেট না লিখে যদি দুই পাশের এই সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দেই, সেকেন্ড ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দেই, তাহলে এই যে আমরা 1 2 3 4 5 এই যে আমি একটা ক্রমে সাজালাম, এই ক্রমে সাজানোর যে আমরা ধারাটা দেখতে পাচ্ছি এটা আমাদের আসলে অনুক্রম। এটা কি? এটা আমাদের আসলে একটা অনুক্রম। তো অনুক্রম জিনিসটা কি ভাইয়া? হ্যাঁ, অনুক্রম জিনিসটা কি? মূলত আমাদের আগের পদ এবং পরের পদ, এই যে আগের পদ পরের পদ এভাবে আস্তে আস্তে দেখবেন যে বাড়তে থাকে। একের পরে দুই, দুইয়ের পরে তিন, এই সিরিয়ালটা আমরা জানি, এই সিরিয়ালটা আমরা জানি। তারপর আবার এমন আছে এ বি সি ডি ই এফ, এই সিরিয়ালটাও কিন্তু আমরা জানি। এরকমের যখন আমাদের একটা কি যায়, একটা ধারার মতো চলে যাচ্ছে, মনে হচ্ছে এটা ধারা, কিন্তু এটা আসলে ধারা না। এটা আসলে ধারা না। এটা মনে হতে পারে যে আপনাদের ধারা, কিন্তু এটা আসলে ধারা না, এটা একটা অনুক্রম। ঠিক আছে, এটা কি? এটা একটা অনুক্রম। ঠিক আছে, তো অনুক্রম কাকে বলে যদি আমাদের আসে, বা অনুক্রম কি যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি সংজ্ঞা দিব? আমাকে বলতে হবে আগের পদ এবং পরের পদ, এই দুইটা পদ কিভাবে সম্পর্কিত, এই আগের পদ এবং পরের পদ কিভাবে সম্পর্কিত, এই যে এরকম যে রাশিগুলো আছে, হ্যাঁ, এরকম সাজানো যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে আমরা বলি অনুক্রম। ঠিক আছে, আচ্ছা এক মিনিট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে অনুক্রম জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়েছেন? আমি আবারও বলতেছি, হ্যাঁ, আমি আবারও বলতেছি, ওয়েট। ঠিক আছে, দেখেন অনুক্রম জিনিসটা তাহলে কি ভাইয়া? দেখেন আমাদের এই যে এটা আমাদের প্রথম পদ, এটা আমাদের দ্বিতীয় পদ। তো এই প্রথমটা পদটাকে আমি বললাম আগের পদ, হ্যাঁ, কেননা দ্বিতীয় পদের আগের পদই তো এটা। আর দ্বিতীয় পদটাকে বললাম পরের পদ। কি বললাম? পরের পদ। এই দুইটা পদ কিভাবে সাজানো আছে, কিভাবে সম্পর্কিত, এই দুইটা পদ কিভাবে সম্পর্কিত এবং এইভাবে যে সাজানো আছে, এরকমের সাজানো রাশিগুলোকে আমাদের বলা হয় অনুক্রম।
সাজানো রাশিগুলোকে কি বলা হবে? অনুক্রম বলা হবে। আর অনুক্রমের মাঝখানে যদি আমি কমা না দিয়ে জাস্ট যোগ চিহ্ন দিয়ে দেই তাহলে সেটা ধারা হয়ে যাবে। তাহলে ধারা কি ভাইয়া? ধারা হচ্ছে জাস্ট অনুক্রমের মাঝখানে কমা না দিয়ে আমরা যদি কি দিয়ে দেই, একটা করে যোগ চিহ্ন দিয়ে দেই, তাহলে সেটা ধারা। তাহলে দেখেন 1 2 3 4 5, এই যে আমরা একটা অনুক্রম লিখেছি, এই অনুক্রমের আমি কমার বদলে জাস্ট কি লিখবো ভাইয়া? একটা করে যোগ চিহ্ন দিয়ে দিব। আচ্ছা দেন 1 + 2 + 3 + 4 + 5 ডট 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 ডট, এভাবে আমাদের চলতে থাকবে। তো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের একটা ধারা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা ধারা। তাহলে আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে অনুক্রমটা কি, তারপর আপনাকে বুঝতে হবে ধারাটা কি। ঠিক আছে? তো ধারা মূলত হয় হচ্ছে দুই রকমের। একটা হয় হচ্ছে সসীম ধারা, যেটা আমাদের এখানে দেওয়া আছে, মানে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে সসীম ধারার উপরে। আরেকটা হয় হচ্ছে অসীম ধারা। যারা সায়েন্সের আছে, হায়ার ম্যাথ যদি একটু খেয়াল করে তাহলে হায়ার ম্যাথে কিন্তু আমাদের আবার অসীম ধারা আছে, তাই না? আচ্ছা, তো সসীম ধারা কি আর অসীম ধারা কি? হ্যাঁ, সসীম ধারা মানে ধারাটা হবে নির্দিষ্ট, ধারাটা হবে নির্দিষ্ট, একটা জায়গায় গিয়ে থেমে যাবে, একটা জায়গায় গিয়ে থেমে যাবে। আর অসীম ধারা হচ্ছে কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না। ঠিক আছে? তাহলে সসীম ধারা কি? সসীম ধারা হচ্ছে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, আর অসীম ধারা হচ্ছে কোথায় গিয়ে থামবে আমরা জানি না। ধরেন আপনাকে আমি বললাম যে ঢাকা থেকে রাজশাহী যেতে হবে, ঢাকা থেকে রাজশাহী যেতে হবে, তাহলে ঢাকা থেকে আপনি কি করবেন? আস্তে 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 করে রাজশাহী যাবেন। ঢাকার পরে দেখা যাবে গাজীপুর, গাজীপুরের পরে দেখা যাবে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের পরে এভাবে আস্তে আস্তে কি করবেন? রাজশাহীর দিকে যাবেন, তাই না? কিন্তু আপনাকে বলা হলো ঢাকা থেকে যে কোনো এক জায়গায় চলে যাও, তাহলে কি আপনি যে দিক খুশি সেদিক চলে যেতে পারেন না? তাহলে ওটা কি কোনো নির্দিষ্ট গন্তব্য আছে? গন্তব্য নেই। তার মানে সসীম ধারার একটা নির্দিষ্ট গন্তব্য আছে যে এই জায়গায় গিয়ে আমার থামতে হবে, আর অসীম ধারার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। তাহলে সসীম ধারা কোনটা ভাইয়া? এই ধারাটা যেটা আমরা লিখছি সেটা কি ধারা বলেন তো? সেটা হচ্ছে অসীম ধারা। কেননা এই এই যে আমরা যে ধারাটা লিখছি এই ধারার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কেননা ও কোথায় গিয়ে যে থামবে সেটা আমরা জানি না। কিন্তু আমরা যদি এটাকে নির্দিষ্ট করে দেই, কিভাবে নির্দিষ্ট করা যায় ভাইয়া? নির্দিষ্ট করা যায় হচ্ছে লাস্ট আমি +99 লিখে দিলাম। দেখেন, তার মানে এই ধারাটা যে যোগফল হবে 1 + 2 + 3 এভাবে যেতে যেতে আমার +99 গিয়ে কি থেমে যাবে। তাহলে এটাকে আমরা বলতে পারবো সসীম ধারা। এটাকে কি বলতে পারবো? এটাকে বলতে পারবো সসীম ধারা। ঠিক আছে? আচ্ছা, এখন এই সসীম ধারাই বলি আর অসীম ধারাই বলি, এই দুইটা ধারার মধ্যেই আবার দুইটা বিষয় আছে। একটা হচ্ছে সমান্তর ধারা, একটা সমান্তর ধারা, আরেকটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন বিষয় হচ্ছে ভাইয়া কোনটা সমান্তর ধারা আর কোনটা গুণোত্তর ধারা এটাই তো আমরা জানি না। কোনটা সমান্তর ধারা আর কোনটা গুণোত্তর ধারা এটাই আমরা জানি না ভাইয়া। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলি, হ্যাঁ একটা জিনিস বলি যে কেউ যদি আজকের ক্লাসটা শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ক্লাস করে না, শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ক্লাস করে, তার বেসিক শেষ হয়ে যাবে, তার বেসিক কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসে আমি যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র আমি দেখাই দেব, যত সূত্র আছে সসীম ধারার মধ্যে সব সূত্র দেখাই দিব। ঠিক আছে? এবং ওই সূত্রগুলো জানলেই সব অঙ্ক পারা যায়। তাহলে আপনার কি কোথাও আর অঙ্কে আটকাবে? অঙ্কে আটকাবে না। সূত্রগুলো দেখাবো, কিছু অঙ্ক প্র্যাকটিস করব, তাই ছুটি। ঠিক আছে? ঈদের আগে আমাদের এটাই লাস্ট ক্লাস। আচ্ছা, ঈদের পরে আমাদের ক্লাস হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। অনেকে ক্লাস করতেছেন, যারা ক্লাসে আছেন তারা একটু রিয়াক্ট দিয়ে দিবেন। ঠিক আছে? যারা ক্লাস করতেছেন তারা একটু রিয়াক্ট দিয়ে দিবেন। ঠিক আছে? ওকে, এবং এটাই হচ্ছে আমাদের এই সসীম ধারার মধ্যেকার মূল বিষয়। ঠিক আছে? এই সসীম ধারার মধ্যে মূল বিষয় কোনটা? এই সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, এই দুইটার মধ্য থেকেই অঙ্ক আসে, এই দুইটার মধ্য থেকে কি আসে? ম্যাথ আসে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, গুড। এবার দেখেন, খেয়াল করেন। তাহলে আসেন আমরা ফার্স্টে জানবো হচ্ছে সমান্তর ধারা কোনটা। মাথায় রাখবেন, সমান্তর ধারা মানে তার অন্তর সমান হবে। কি হবে ভাইয়া? তার অন্তর সমান হবে। কি সমান? অন্তর সমান হবে। এখন অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল সমান হবে, বিয়োগফল সমান হবে। তো আমি একটা ধারা নিচ্ছি, দেখেন আমি এখানে একটা ধারা নিয়েছি 1 + 2 + 3 + 4 + 5 + ডট 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 99। এই ধারাটা কি? এই ধারাটার আমি অন্তর সমান যদি বের করতে পারি, তার মানে আমি বলতে পারবো এটা একটা সমান্তর ধারা।
আর যদি অন্তর সমান না বের হয় বা কোনোভাবে দেখি যে অনুপাত সমান হয়ে গেছে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা কি, এটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, অনুপাত সমান, যদি অনুপাত সমান হয় তাহলে সেটা কি হয়ে যাবে, তাইলে হয়ে যাবে সেটা গুণোত্তর ধারা। আর যদি দেখি অন্তর সমান, তাইলে আমাদের এটা কি বলবো, এটাকে বলবো আমরা সমান্তর ধারা। এখন অন্তর সমান কিভাবে বুঝবো ভাইয়া, দেখেন আমরা 1 2 3 এভাবে সিরিয়াল ওয়াইজ যোগ করে গেছি না। আচ্ছা, তাহলে আমি কি করব জানেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করব। কেন করব ভাইয়া, ধরেন আমি বললাম আপনারা 3 বান্ধবী আছেন বা 3 বন্ধু আছেন, ঠিক আছে। প্রথম জনের কাছে আছে 10 টাকা, পরের জনের কাছে আছে 20 টাকা, তারপরের জনের কাছে আছে 30 টাকা, তারপরের জনের কাছে আছে 40 টাকা। তো সেম ভাবে আমরা এইভাবে বলতে পারি যে এখানে যে ধারাটা নিয়েছে সেভাবেই বলি, প্রথম জনের কাছে আছে 1 টাকা, কয় টাকা, 1 টাকা। দ্বিতীয় জন আবার তার থেকে 1 টাকার বড় লোক, হ্যাঁ, দ্বিতীয় জনের কাছে আছে আবার 1 টাকা একটু বেশি, তার মানে দ্বিতীয় জনের কাছে আছে কত, 2 টাকা। তৃতীয় জনের কাছে আছে 3 টাকা। তো আমার এত দরকার নাই, আমার প্রথম দুইটা হলেই হচ্ছে, হ্যাঁ। তো আমরা দুইজনের মধ্যকার পার্থক্য বের করব, পারবো না, দুইজনের মধ্যকার পার্থক্য বের করব। তো ধরেন আপনার নাম হচ্ছে কি, আপনার নাম হচ্ছে কি দেওয়া যায় বলেন তো, আপনার নাম হচ্ছে পরি, হ্যাঁ, আরেকজনের নাম হচ্ছে রানা, ঠিক আছে। তো পরির কাছে আছে 20 টাকা আর রানার কাছে আছে 10 টাকা। এখন বলেন তো পার্থক্য কিভাবে বের করে, ছোটটা থেকে বড়টা বিয়োগ দেয় নাকি বড়টা থেকে ছোটটা বিয়োগ দেয়? অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ দেয়। তার মানে আমরা 20 থেকে 10 বিয়োগ দেই, দিয়ে এসে পার্থক্য পেয়ে যাই কত, 10, তাই তো, পার্থক্য পেয়ে যায় কত, 10। ঠিক সেম ভাবে এইখানে যদি আমাকে পার্থক্য বের করতে বলে বা অন্তর বের করতে বলে, অন্তর মানে কি, বিয়োগ করতে বলছে, তার মানে আমরা পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেব, বড়টা থেকে ছোটটা বিয়োগ দেব, তাই কিনা, বড়টা থেকে ছোটটা বিয়োগ দেব। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। এটা আপনারা মানেন, এটা যদি আপনারা মেনে থাকেন তাহলে এইবার আসেন, এইটার পার্থক্য যদি 1 হয়, পরের দুইটার পার্থক্য একটু নির্ণয় করি। 3 আর 2 এর পার্থক্য নির্ণয় করব, কার কার, 3 এর আর 2 এর পার্থক্য নির্ণয় করব। তাহলে 2 আর 3 এর মধ্যে বড় কে, 3, তাহলে 3 এর থেকে 2 যদি আমি বাদ দেই তাহলে আমাদের আবারও আসে 1। এখন দেখতেছি যতগুলো পার্থক্যই করি না কেন, 3 এর সাথে আবার যদি 4 এর পার্থক্য করি তাহলে 4 এর থেকে 3 বাদ দিলেও আমাদের আসে কত, 1। দেখেন যতগুলো পার্থক্য করছি সবগুলোর রেজাল্ট আসছে হচ্ছে 1, সবগুলোর রেজাল্ট 1 আসছে না, সবগুলোর রেজাল্ট আসছে 1। তার মানে আমাদের অন্তর সমান হয়ে গেছে। আর অন্তর সমান হলে, যে ধারার অন্তর সমান হয় সেই ধারাকে কি বলা হয়, সেই ধারাকে সমান্তর ধারা বলা হয়। বিষয়টা ক্লিয়ার, যেই ধারার অন্তর সমান হয়ে গেছে, বিয়োগ করে আমাদের মানগুলো সমান হয়ে গেছে, সেই ধারাকে কি বলা হবে, সমান্তর ধারা বলা হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এটা তো গেল সমান্তর ধারা। এবার আসেন আমি আরো একটা ধারা দিই। দেখেন আমি আরেকটা ধারা দিলাম, বললাম 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের কিছু একটা আসবে, হ্যাঁ, কিছু একটা এখানে n আসলো, ঠিক আছে, আমি n সংখ্যক দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই ধারাটা কি ধারা সেটা আমরা হচ্ছে এখন বলতে পারবো না, কিভাবে বের করব, না হয় আমার হচ্ছে অন্তর সমান হবে, না হয় অনুপাত সমান হবে। তো দেখি তো এটার অন্তর সমান হয় কিনা। 4 এর থেকে 2 বাদ দিলাম তাহলে 2 হয়, মানে প্রথম দুইটার মধ্যে বিয়োগ করলাম তাহলে কত হইলো, 2 হইলো। এবার পরের দুইটার মধ্যে বিয়োগ করি, তো 8 এর থেকে 4 বিয়োগ দেই, 8 এর থেকে 4 বিয়োগ দিলে আমরা দেখলাম 4 হয়, তাহলে কি ভাই সমান হইলো? দেখেন তো দুইটার অন্তর কি সমান হয়েছে, সেম হয়েছে না, দুইটার অন্তর সমান হয় নাই, দুইটার অন্তর আমরা সমান পাইনি। যখন আমরা অন্তর সমান পাচ্ছি না তাহলে চলেন অনুপাতটা করে দেখা যাক যে অনুপাত সমান হয় কিনা, হ্যাঁ। তাহলে অনুপাত করে দেখা যাক, চলেন অনুপাত করে এটার, হ্যাঁ। তাহলে অনুপাত মানে কি ভাই, পরেরটা থেকে আগেরটা হচ্ছে ভাগ যাবে, কি যাবে, ভাগ যাবে। অন্তর মানে কি, পরেরটা থেকে আগেরটা বিয়োগ যাবে, তাই তো। আচ্ছা, তাহলে এখানে পরেরটা থেকে আগেরটা এবার ভাগ দেই, 4 এর থেকে 2 ভাগ দিলে কত হয়, 2 হয়। এবার আসেন, এবার এই দুইটা নিয়ে কাজ করি, ঠিক আছে, এই দুইটা নিয়ে কাজ করি। তাহলে 8 এর থেকে এবার 4 বাদ দিলে কত হয়, 8 এর থেকে 4 ভাগ দিলে কত হয়, 8 এর থেকে 4 ভাগ দিলে কত হয় দেখি। আচ্ছা দেখি তাহলে কত আসে ভাই, 2 আসে না। এখন দেখেন তো দুইটারই আমার অনুপাত সেম কিনা, দুইটারই অনুপাত সেম না। যখন আমার অনুপাত সেম তাহলে সেটা আমাদের কি ধারা, সেটা আমাদের গুণোত্তর ধারা। সেটা আমাদের কি ধারা হবে, সেটা আমাদের হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা দুইটা ধারা সম্পর্কে জানলাম, এক হচ্ছে সমান্তর ধারা, 2 হচ্ছে গুণোত্তর ধারা। এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা আপনারা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে জানান।
সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এই দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন কিনা এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান তো আরেকবার। ক্লিয়ার না হলে আমাকে প্রশ্ন করবেন বা বলবেন ভাইয়া ক্লিয়ার হয়নি, আমি আবার বুঝাই দিব, ঠিক আছে? ওকে, যে আরেকবার একটু বুঝাই দেন, আমি ক্লিয়ার করে দিব আবার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, অলরেডি বলছে ক্লিয়ার। হ্যাঁ জি, ঠিক আছে। আর সবাই সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা কি ক্লিয়ার হলাম। এবার আসেন, এবার আমাদের যে সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করি, হ্যাঁ, যে সমান্তর ধারা কোনটা আর গুণোত্তর ধারা কোনটা। হ্যাঁ, আমি কয়েকটা ধারা দিয়ে একটু জিজ্ঞাসা করি যে আসলে আপনারা ক্লিয়ার হইলেন কিনা, ঠিক আছে? আমি একটু জিজ্ঞাসা করি, ঠিক আছে? ঠিক আছে, দেখি আপনারা ক্লিয়ার কিনা। হ্যাঁ, যে আমি এক নম্বরে একটা ধারা দিলাম, ধরেন একটা ধারা দেই। হুম, ধরেন আমি এরকম একটা ধারা দিলাম, এক নম্বরে একটা ধারা দিচ্ছি। হ্যাঁ, যে 2 4 6 8 10 প্লাস ডট ডট ডট, এভাবে আমাদের আসলে হচ্ছে 22। এই ধারাটা কোন ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা? এই ধারাটা আমাদের কোন ধারা এটা অ্যান্সার করবেন। হ্যাঁ, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, ঠিক আছে? তারপর আমি বললাম 3 6 তারপরে 18, ঠিক আছে? আচ্ছা, এইভাবে না দেই, 3 6 9, ঠিক আছে? তারপরে হচ্ছে 12 প্লাস ডট ডট ডট, আমরা বললাম হচ্ছে লাস্ট পর্যন্ত আছে 30, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে এইটা কোন ধারা? 2 নম্বরটা, 1 আর 2 কোন ধারা? ঠিক আছে, আমাকে আগে 1 নম্বরটা অ্যান্সার করেন যে 1 নম্বরটা কোন ধারা। 1 নম্বরটা কোন ধারা? এখানে 30 না দিই, এন দেই। হ্যাঁ, তাহলে আরেকটু ইয়ে হবে। ঠিক আছে, 3 নম্বরে আরেকটা ধারা দেই। যে 4 8 16 32, এটা কোন ধারা? এই তিনটা কোন ধারা আমাকে একটু বলেন। ঠিক আছে, একজন বলল যে ভাইয়া প্রথমটা হচ্ছে সমান্তর ধারা। আপনারা কি সবাই একমত প্রথমটা সমান্তর ধারা? আচ্ছা, সবাই কি একমত কিনা প্রথমটা সমান্তর ধারা? ঠিক আছে, সবাই একমত প্রথমটা সমান্তর ধারা? ঠিক আছে, সবাই হচ্ছে ওকে, ঠিক আছে, ঠিক আছে। অনেকে বললো প্রথমটা সমান্তর ধারা, অনেকে বলছে যে এইগুলো হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, ঠিক আছে, আর কেউ আর কোনো কিছু বলার আছে? আচ্ছা, পরেরটাও সমান্তর ধারা, তারপরেরটা আমার লাস্ট নম্বরে এবার অ্যান্সার করেন। হ্যাঁ, 3 নম্বরটা কোন ধারা? 3 নম্বরেরটা কোন ধারা এটা আমাকে একটু বলেন। ঠিক আছে, 3 নম্বরেরটা কোন ধারা? ঠিক আছে, প্রথমটা না হয় সমান্তর ধারা, পরেরটাও না হয় সমান্তর ধারা, এটা বুঝলাম। এবার লাস্টেরটা কোন ধারা দেখি কে কে বুঝলো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি যে মোটামুটি পরিমাণে বুঝতে পারছেন। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে সমান্তর ধারা। কিভাবে বুঝলাম ভাইয়া? আমরা দুইটার অন্তর করে দেখছি। তো দেখেন 4 এর থেকে 2 বাদ দিলে পরে কত হয়? 2 হয়। তারপর আবার 6 এর থেকে 4 বাদ দিলে কত হয়? 6 এর থেকে 4 বাদ দিলেও 2 হয়। যখন দেখলাম আমাদের অন্তর সমান মানেই সমান্তর ধারা, তাই না? যখন অন্তর সমান হয় তখন আমরা সেটাকে কি বলি? সমান্তর ধারা বলি। ঠিক আছে, আর 3 নম্বরটা কি হবে ভাইয়া বলেন তো? এটাও আমরা দেখবো যে অন্তর সমান। ঠিক আছে, এটা আমাদের কি অন্তর সমান। দেখেন 6 এর থেকে যদি 3 বাদ দেই তাহলে 3, 9 এর থেকে যদি 6 বাদ দেই তাও 3, তার মানে এটাও আমাদের কি ধারা? এটাও আমাদের সমান্তর ধারা। এরপর আসেন লাস্টেরটা কি ভাইয়া? লাস্টেরটা যদি আমি 8 এর থেকে 4 বাদ দেই তাহলে হয় 4, 16 থেকে যদি 8 বাদ দেই তাহলে হয় 8। তাহলে দেখেন তো আমাদের কি অন্তর সমান হয়েছে? এইটা আর এইটা কি সমান হয়েছে? সমান হয়নি। যখনই সমান হবে না তখন আমাদেরকে চেক করতে হবে যে এটার অনুপাত সমান কিনা। তাহলে অনুপাত সমান কিনা কিভাবে চেক করব? ভাই 8 থেকে 4 ভাগ দিয়ে দেন, পরেরটার সাথে আগেরটা কি করেন? ভাগ দিয়ে দেন। তাহলে ভাগ দিলে আমাদের আসে হচ্ছে 2। হ্যাঁ, এরপর আবার
এই পরেরটার সাথে তার আগেরটা ভাগ দিয়ে দেন, 16-এর আগেরটা ভাগ দিয়ে দেন, তাহলে 8। তাহলে 16-এর সাথে 8 ভাগ দিলে কত আসে? 2। তাহলে দেখেন অনুপাত সমান হয়ে গেছে। যখন আমাদের অনুপাত সমান হয় তখন সেটা আমাদের গুণোত্তর ধারা। তা আশা করি এটা আপনাদের সবার ক্লিয়ার। হ্যাঁ, এটা আশা করি আপনাদের সবার ক্লিয়ার। এবং এরপরে আমরা যেটাই যাবো সেটা হচ্ছে কিছু সূত্র আমরা নিয়ে আসবো। হ্যাঁ, কিছু সূত্র আপনাদেরকে দেখাবো। এই সূত্র যদি পারেন, এই কয়েকটা সূত্র, হ্যাঁ মোট মিলে এখানে মনে হয় 10টার মতো সূত্র আছে। এই 10টা সূত্র যদি কেউ পারে, এই 10টা সূত্র পারলে এই অধ্যায় সব অঙ্ক সে পারে। মাত্র 10টা সূত্র। হ্যাঁ, এখন 10টা সূত্র কি মুখস্থ করা লাগবে? আপনাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। দেখেন জাস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিলাম। হ্যাঁ, এইটা মুছে দিলাম। আচ্ছা, আসেন এখন সূত্রে যাওয়ার আগে একটা কথা বলি। আপনাদের 1 জুলাই থেকে একটা ব্যাচ শুরু হবে। হ্যাঁ, ম্যাথের মোট ব্যাচ শুরু হবে হচ্ছে 2টা। আমাদের হচ্ছে জেনারেল ম্যাথের ব্যাচ শুরু হবে, প্লাস আপনাদের হচ্ছে হায়ার ম্যাথের ব্যাচ শুরু হবে। ঠিক আছে, 2টার ব্যাচ শুরু হবে। জেনারেল ম্যাথ হচ্ছে 700 আর হায়ার ম্যাথ হচ্ছে 700। ঠিক আছে, মোট মিলে কত হয়? 1400, তাই না? মোট মিলে কত হয়? 1400। এখন যারা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই 2টা একসাথেই নিবে, তাদের জন্য ডিসকাউন্ট আছে 200 টাকা। ঠিক আছে, কয় টাকা? 200 টাকা। তারা পেয়ে যাবে 1200 টাকায়। ঠিক আছে, তারা কত পাবে? 1200 টাকায় এই 2টা কোর্স পেয়ে যাবে। এবং এই 2টা কোর্সে আমি ক্লাস নিব, অর্থাৎ আমি আছি হচ্ছে আপনাদের সাজিদ ভাই, আর আপনাদের সাথে আরো একজন কথা বলছে হয়তো বা গ্রুপে, আপনারা জানেন, সে আছে হচ্ছে সৈকত। হ্যাঁ, সেও ক্লাস নেবে। ঠিক আছে, এই 2জন মিলে আমরা ক্লাস নেব। ঠিক আছে, এই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। এখন যারা এই 2টা কোর্স নিবে, যারা 2টা কোর্স একসাথে নেবে, তারা 200 টাকার ডিসকাউন্ট তো পাবেই, তার সাথে আরো 2টা সাবজেক্ট ফ্রি পাবে। ঠিক আছে, আর যারা জেনারেল ম্যাথ জাস্ট নিবে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 700 টাকা। ঠিক আছে, যাদের হচ্ছে হায়ার ম্যাথ নাই বা যারা অন্য গ্রুপের, তাদের জন্য জাস্ট জেনারেল ম্যাথ কোর্স ফিটা হচ্ছে 700 টাকা। ঠিক আছে, আচ্ছা। তো যারা ভর্তি হবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা এই যে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে, 01324376136। এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে। চাইলে আপনারা টাকা সেন্ড মানি করেও আমাদেরকে ইনবক্স করতে পারেন, চাইলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের আইডি তো আছে আপনাদের কাছে, চাইলে ইনবক্স করে ভর্তি হয়ে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা একটু সূত্র সম্পর্কে যাই। ঠিক আছে, কি সম্পর্কে যাব? সূত্র সম্পর্কে যাব। ঠিক আছে, আচ্ছা। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করলাম, ভাইয়া খাতায় একটু তুলে নেন। হ্যাঁ, যে সমান্তর ধারার ভেতরে যদি আমাদের অন্তর বের করতে বলে, কি অন্তর বের করতে বলে, তাহলে আমাদের কি হবে? অন্তর বের করা, সাধারণ অন্তর বের করার সূত্রটা কি হবে? পরপদ মাইনাস পূর্বপদ। পরপদ মানে হচ্ছে আমাদের ওই যে দ্বিতীয় পদ নেই আর যে পদ নেই। হ্যাঁ, আমাদের হচ্ছে একটা পদ নিব, তার আগের পদের সাথে কি করব? বিয়োগ করব। অর্থাৎ এই যে যে ধারাটা ছিল 1 + 2 + 3 + 4, হ্যাঁ এই যে একটা ধারা ছিল, এই ধারার আমি যে কোনো একটা পদ নিতে পারি। ধরেন আমি 3 নিলাম, এখন 3 নিয়েছি, এটা হচ্ছে আমাদের পরপদ। এখন এর আগের পদ কোনটা ভাইয়া? 2, তার মানে এটা হচ্ছে আমাদের কি? পূর্বপদ। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কি বের হয়ে যাবে? আমাদের সাধারণ অন্তর বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? সাধারণ অন্তর বের হয়ে যাবে। সেজন্য আমরা সাধারণ অন্তরের সূত্রটা লিখে এইভাবে, যে পরপদ মাইনাস পূর্বপদ। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি করি ভাইয়া? গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে পরপদ ডিভাইডেড বাই পূর্বপদ। কি? পরপদ ডিভাইডেড বাই পূর্বপদ। এটা দ্বারা বের করি হচ্ছে আমরা অন্তর। কি বের করি? সাধারণ অন্তর। হ্যাঁ, এটা দ্বারা বের করি সাধারণ অন্তর, আর এটা দ্বারা বের করি হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। কি বের করি? সাধারণ অনুপাত বের করি। তাহলে 2টা দ্বারা কিন্তু 2টা জিনিস বের করি। অনুপাত আর অন্তর কিন্তু এক না। অনুপাত আর অন্তর এক না। অন্তর হচ্ছে বিয়োগ, অনুপাত হচ্ছে ভাগ। অনুপাত কি? ভাগ, আর অন্তর হচ্ছে বিয়োগ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গুড। এরপরে আসেন, হ্যাঁ এরপরে একটু খেয়াল করেন। তাহলে আমরা এবার একটু সূত্রে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিসে চলে যাবো ভাইয়া? আমরা সূত্রে চলে যাবো। ঠিক আছে,
আচ্ছা, সূত্রে যাওয়ার জন্য আমরা ফার্স্টে যে পদটা আমরা যে ধারাটা বেছে নিব সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। হ্যাঁ, সমান্তর ধারা। এখন দেখেন সমান্তর ধারার ফর্মালিটির যে সূত্রটা, সেই সূত্রটা কেমন, হ্যাঁ সেই সূত্রটা আসলে কেমন সেটা আমাদের জানতে হবে। দেখেন ফার্স্টে আমি এ নিলাম, এ মানে হচ্ছে আমাদের প্রথম পদ। এবার আমি যখন প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করব তখন সেটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় পদ। এরপরে আমাদের প্রথম পদের সাথে যখন আমি দুইটা সাধারণ অন্তর মানে সাধারণ অন্তরকে 2 দ্বারা গুণ করব তখন সেটা হয়ে যাবে আমাদের তৃতীয় পদ। এরপরে a প্লাস যদি 3d করি অর্থাৎ সাধারণ অন্তরের সাথে যদি 3 গুণ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের কত পদ, আমাদের হয়ে যাবে চতুর্থ পদ। ঠিক আছে, এইভাবে আমাদের একটা কি ধারা চলতে থাকে। এই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। এই ধারাটাকে কি বলা হবে, এই ধারাটাকে বলা হয় হচ্ছে সমান্তর ধারা। এখন বিষয়টা একটু বোঝার আছে না ভাইয়া, যে আসলে এটা সঠিক হয়েছে কি হয়নি এটা আমাদের দেখা লাগবে, তাই না? এটা আসলে সমান্তর ধারা হয়েছে কি হয়নি সেটাও আমাদের চেক করা লাগবে। আসেন চেক করি। এ যেহেতু আমাদের কি পদ, প্রথম পদ, তাই না? আর ডি হচ্ছে আমাদের কি সাধারণ অন্তর, তাই তো না? তাই তো কি না? আচ্ছা, তাহলে আপনারা একটা ধারা বলেন তো, যে কোনো একটা ধারা বলেন। হ্যাঁ, যে কোনো একটা ধারা বলেন। আমি তো বারবার এটাই নিচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ডট, এটাই নিচ্ছি না? তাহলে আমি এটা নিয়ে কাজ করি, যেহেতু এটা পরিচিত হয়ে গেছে আপনাদের, এটা নিয়ে কাজ করি। আপনারা যে কোনো ধারা নেবেন, হ্যাঁ যে কোনো ধারা নেবেন, দেখবেন সেম অ্যান্সার আসবে। ওকে, তাহলে দেখেন 1 প্লাস 2 প্লাস এটা। আচ্ছা বলেন তো এই ধারার প্রথম পদ কোনটা? এই ধারার প্রথম পদ কোনটা বলেন? এইটা না? তাহলে এইটাকে আমি a ইকুয়াল টু লিখতে পারি কিনা? a ইকুয়াল টু 1 লিখতে পারি না? পারি। এবার এই ধারার সাধারণ অন্তর কি আমরা বের করতে পারবো না? এই ধারার সাধারণ অন্তর আমরা বের করতে পারবো। কিভাবে পারবো ভাই? ওই যে একটু আগে লিখে দিলাম এখানে পরপদ মাইনাস পূর্বপদ, তাই না? তাহলে আপনি যে কোনো একটা পদ নেন, আমি নিলাম 3, হ্যাঁ তাহলে 3 থেকে 2 বিয়োগ করলাম, কত হয়? সাধারণ অন্তর হচ্ছে 1। তাহলে আমরা কি পাইলাম ভাইয়া? আমরা পাইলাম যে প্রথম পদ 1, সাধারণ পদ কত 1। এবার এর মান বসায় দেন, আর এখানে যে ডি এর মান পাইলাম সেই ডি এর মানটা বসায় দেন, তাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যায়। এখানে জাস্ট এর মান আর ডি এর মান বসাই দিবেন। তাহলে বলেন তো এখানে এর মান কত? 1, তাহলে এখানে 1 বসাইলাম। হ্যাঁ, এবার প্লাস এখানে এর মান কত ভাইয়া? 1 প্লাস ডি আছে, তাহলে প্লাস ডি মানে আরেকটা 1। ডি এর মান কত? 1 না? ডি এর মান কত? 1 না? 1 প্লাস এখানে এ আছে, আচ্ছা এর জন্য 1, তারপর 2d আছে, কি আছে? 2d, তাহলে 2 এর সাথে কত গুণ হবে ভাইয়া? 1 গুণ হবে। আচ্ছা ঠিক আছে, প্লাস এর মান কত ভাইয়া? 1 প্লাস 3d আছে এবার, তাহলে 3 এর সাথে 1 গুণ হবে, তাই তো? আচ্ছা গেল গেল, এভাবে চলতে থাকবে আমাদের। এবার একটু যোগ বিয়োগ করে বসান না, দেখেন সেম হয় কিনা। এই ধারা আর এই ধারা সেম হয় কিনা দেখেন। 1 প্লাস 1 আর 1 যোগ করলে কত হয়? 2 প্লাস 1 প্লাস 2 1 কে কত? 2 1 কে কত? 2, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তারপরটা কত আসবে? 4। দেখেন 3 1 কে 3 প্লাস 1 4 প্লাস ডট ডট ডট। দেখেন এই যে ধারাটা আমরা লিখছি, এই ধারা আর এই ধারা সেম। দেখেন এই ধারা আর এই ধারা সেম, তার মানে আমাদের এইটা ঠিক আছে, এটা একটা সমান্তর ধারা। তার মানে এটা কি? এটা একটা আমাদের সমান্তর ধারা, ঠিক আছে? ডি কিভাবে এক হয় ভাই? একটু আগেই তো বোঝালাম ওইটা। ডি কিভাবে এক হয়? ডি কিভাবে এক হয় মানে আমাদের ওই যে ডি, ডি আসলে কি সাধারণ অন্তর না? সাধারণ অন্তর মানে কি? পরপদ মাইনাস পূর্বপদ, পূর্বপদ। তো এই ধারা অনুযায়ী আমাদের ডি বের করা যায় না? পরপদ যে কোনো একটা পদ নেন, আমি এখানে 3 নিয়েছিলাম, 3 থেকে 2 বিয়োগ করছি, 3 হচ্ছে আমাদের পরপদ, এই যে 3, হ্যাঁ আর তার আগের পদ কি? তার আগের পদই তো হচ্ছে পূর্বপদ, তাহলে 3 এর থেকে 2 মাইনাস করলাম, সেইভাবে আমাদের এক হয়েছিল ডি এর মান, ঠিক আছে? এখন আপনি এখানে 3 নিলেন না, আপনি কি নেবেন? আপনি 2 নিলেন। 2 নেন, সমস্যা নাই তো, যে কোনো একটা জিনিস নেবেন, হ্যাঁ তার আগে একটা পদ থাকা লাগবে, এটা হচ্ছে শর্ত। তাহলে এইটা নিলেন, এটার আগের পদ, ঠিক আছে? তাহলে 2 এর সাথে 1 বিয়োগ করেন, তাও 1। 2 এর সাথে 1 বিয়োগ করেন, তাও 1, ঠিক আছে? যে কোনো পদ নেন। 4 এর সাথে 3 বিয়োগ করেন, তাও 1, ঠিক আছে? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা গেল, ঠিক আছে। তাহলে এর মান 1, ডি এর মান 1, ওকে এটা ক্লিয়ার। এবার আসেন আমরা একটু সূত্রে যাব, হ্যাঁ আসেন সূত্রে যাই।
হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে। ওকে, একটু খেয়াল করেন। এবার আসেন আমরা যেটা নিয়ে পড়বো, যেটা নিয়ে আমরা হচ্ছে এবার যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি পড়বো বলেন তো? সূত্র পড়বো। হ্যাঁ, তো আসেন ফার্স্টে যে সূত্রটা আমাদের প্রয়োজন হয় সেটা হচ্ছে যে লাস্ট আমি এই n তম পদের আসলে ইয়েটা কত, n তম পদের মানটা কত, এরকমই আমাদের মাঝে মাঝে প্রশ্নে দিয়ে দেয় যে n তম পদের মানটা কত। কি বলে ভাইয়া প্রশ্নে? n তম পদের মান কত। তখন আমাদের বিপদে পড়ে যাওয়া লাগে, যাতে বিপদে না পড়ি এই জন্য একটা সূত্রই রেডি করে দিছে। হ্যাঁ, n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। n তম পদের সূত্রই রেডি করে দিছে, ঠিক আছে। তাহলে n তম পদের জন্য সূত্র কি ভাইয়া? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমাকে বলতে পারে যে ভাইয়া n সংখ্যক পদের সমষ্টি কত? n এর মান যত খুশি তত হইতে পারে। হ্যাঁ, এর মান এখানে 99 হইতে পারে, 100 হইতে পারে, 101 হইতে পারে, যা খুশি যেটা বসাবেন সেটাই হইতে পারে, ঠিক আছে। যেটা বসাবেন সেটাই হইতে পারে। ওই তম পদের আসলে হচ্ছে কত, ওই তম পদটা আসলে কত। হ্যাঁ, তখন আমাদের এই সূত্র ইউজ করতে হবে। আর যদি বলে ওই তম পদ পর্যন্ত সমষ্টি কত, এই পুরোটা যদি সমষ্টি চায় তাহলে কিন্তু আবার আলাদা সূত্র। সমষ্টি চাইলে আলাদা সূত্র, আর এই তম পদ যদি চায় এই পদটা আসলে কত সেটা চাইলে পরে এই সূত্র, ঠিক আছে। তাহলে n সংখ্যক পদের সমষ্টির সূত্র আবার আলাদা, ঠিক আছে। তাহলে আসেন আমরা এখন লিখবো যেটা, সেটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। কিসের সূত্র ভাইয়া? n সংখ্যক পদের সমষ্টি। তো এটার জন্য লেখা হয়, যেহেতু সমষ্টি সূত্র সেজন্য লেখা হয় Sn ইকুয়াল টু 2a, সরি n/2 আমাদের হচ্ছে ইন্টু 2a, তারপর হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, দেখেন কি সূত্র ভাইয়া? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। n সংখ্যক পদের সমষ্টি সূত্র এটা। ধরেন আমার এই যে এরকম একটা ধারা দেওয়া আছে, +2 +3 +4 +5 প্লাস ডট 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 ডট, এই পর্যন্ত আমাদের n এর মান দেওয়া আছে, বা 99 পর্যন্ত দেওয়া আছে। এখন আমরা না হয় কোন পর্যন্ত এটা যোগ করতে পারি, এটাও যোগ করতে পারবো, এটাও যোগ করতে পারবো, এটাও যোগ করতে পারবো। বাট এই পর্যন্ত যোগ করতে গেলে কি আপনি এভাবে যোগ করে যাবেন যে 1-এর সাথে 2 যোগ করলে 3, 3-এর সাথে 3 যোগ করলে 6, 6-এর সাথে 4 যোগ করলে 10, 10-এর সাথে 5 যোগ করলে 15? এইভাবে কি আপনার এত কাহিনী করে যোগ করার সময় আছে? সময় নাই। তখন আমরা কি করবো ভাইয়া? এই সূত্রটা জাস্ট ইউজ করে দেবো যে n এর মান কত, আর হচ্ছে আমাদের a এর মান কত, আর d এর মান কত। এই জাস্ট মানগুলো বসাই দেবো এই সূত্রে, তাই আমাদের অ্যান্সার চলে আসবে। তাই আমাদের কি চলে আসবে? অ্যান্সার চলে আসবে। এত কষ্ট করার দরকার আছে যে আমরা এইভাবে যোগ করবো নাকি? 1 + 1 2 3 এভাবে 99 পর্যন্ত লিখবো, লিখে তারপর আমরা যোগ করব। অত সময় আছে? সময় নাই। তাই আমাদের কি দিয়ে দিয়েছে? আমাদের সূত্রই দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, গুড। এরপরে দেখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল n তম পদের সূত্র, এটা গেল n সংখ্যক পদের সূত্র, ঠিক আছে, সমষ্টি সূত্র। আচ্ছা, তাহলে এই দুইটা জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা আগে শিখছি যে a কোনটা আর d কোনটা। a কোনটা আর d কোনটা সেটা আপনারা আগে জানছেন না? যদি কোনো একটা ধারা আমাদের দেওয়া হয় সেখানে a কোনটা আর আমাদের হচ্ছে d কোনটা সেটা আমাদের সম্পর্কে জানা আছে আগে। a কোনটা হয় বলেন তো? প্রথম পদ যেটা, প্রথম পদটাই হচ্ছে a, প্রথম পদটা কি? a, ঠিক আছে। তাহলে এখানে এর মান কত? 1। প্রথম পদটা হচ্ছে a, আর d তো হচ্ছে সাধারণ অন্তর, একটু আগে শিখাইছি সাধারণ অন্তর মানে পরপদ মাইনাস পূর্বপদ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা পরবর্তী ইয়েতে যাই। হ্যাঁ, এটা আমরা শিখলাম। আমরা ফার্স্টে সবগুলো সূত্র, সবগুলো সূত্র এক জায়গায় লিখে দেই, ঠিক আছে। সব যতগুলো সূত্র আছে এই অধ্যায়ে, 13 অধ্যায়, 13.1 না 13 অধ্যায়ে, ঠিক আছে। 13 অধ্যায়ে যতগুলো সূত্র আছে ফার্স্টে আপনারা এক জায়গায় লিখে রাখেন, তাইলে লাভ কি হবে? পরবর্তীতে যখন আপনারা সবগুলো অঙ্ক সলভ করতে যাবেন তখন আপনাদের লাভ হবে। আর আমি জাস্ট যদি 13.1 এর সূত্রগুলো লিখে দেই, এই পর্যন্ত লিখলেই এনাফ, এই দুইটা সূত্র শিখলেই এনাফ,
ঠিক আছে? তা আমি সবগুলা এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র এক জায়গায় করে দিচ্ছি, ঠিক আছে? এবার আমরা যে এই সূত্রগুলো শিখবো সেটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? গুণোত্তর ধারার জন্য প্রযোজ্য, ঠিক আছে? তাহলে এবার আমরা যে ধারাগুলো শিখবো সেটা কি? গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা আবার কেমন হয় ভাইয়া? একটু খেয়াল করেন। ফার্স্ট আমরা এ নিব, তারপরটা এর সাথে এবার কোনো কিছু যোগ হবে না, কি হবে ভাইয়া? গুণ অবস্থায় আসবে। এখন দেখেন সমান্তর ধারার ক্ষেত্রে ডি ইউজ করছিলাম, যোগ করে করে কি ইউজ করছি? ডি ইউজ করছি। এখানে আবার গুণ করা লাগবে, তো ডি আর কি ইউজ করা যায়? সাধারণ অনুপাত আর অন্তর আলাদা না? অনুপাত আর অন্তরটা আলাদা, তাই না? তাহলে অনুপাত মানে ভাগ, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে ডি আর আর কখনো এক হবে না, বা অনুপাত এখন এক হবে না, অন্তর আর অনুপাত এক হবে না। সেই জন্য আমরা ডি এর বদলে এখানে ইউজ করি হচ্ছে আর। কি ইউজ করি? আর। তার মানে মাথায় রাখবেন আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। কি ভাইয়া? আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে? ঠিক আছে? ডি মানে হচ্ছে সাধারণ অন্তর। কি ভাইয়া? সাধারণ অন্তর। এই জিনিসগুলো একটু লিখে রাখেন, তাহলে লাভ আছে। আর এ মানে হচ্ছে প্রথম পদ। এ মানে কি? এ মানে হচ্ছে প্রথম পদ, ঠিক আছে? তো মাথায় রাখবেন সাধারণ অনুপাত লাগে গুণোত্তর ধারার ক্ষেত্রে, আর সাধারণ অন্তর লাগে হচ্ছে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে। আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে এ হচ্ছে আমাদের প্রথম পদ, পরের পদটা কি হবে? পরের পদটার সাথে অবশ্যই সাধারণ অনুপাত গুণ অবস্থায় যাবে, যেহেতু এটা গুণোত্তর ধারা তার মানে কি অবস্থা থাকবে? গুণ অবস্থায় থাকবে। তারপরেরটার সাথে আর স্কয়ার হয়ে যাবে, তারপরেরটার সাথে আর কিউব হয়ে যাবে, তারপরেরটা ডট 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 এভাবে চলতে থাকে। এভাবে আমাদের একটা গুণোত্তর ধারা কি হয়? চলতে থাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করেন। এখন সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র আছে, তাহলে কি গুণোত্তর ধারার ক্ষেত্রে n পদের সূত্র নাই? হ্যাঁ, n তম পদের সূত্র এই গুণোত্তর ধারার ক্ষেত্রেও আছে। কার ক্ষেত্রে? এই গুণোত্তর ধারার ক্ষেত্রেও আছে। তাহলে এখানে n তম পদের সূত্র কোনটা এটা আমাদের জানার প্রয়োজন। তাহলে আসেন আমরা একটু এখানকার n তম পদের সূত্র জানি। n তম পদ ইকুয়াল টু এখানে কি হবে? ভাইয়া ওইখানে লিখছিলাম a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ওইখানকার সূত্রের সাথে এখানকার সূত্রে কোনো মিল নাই। তাহলে এখানে আমাদের সূত্রটা হবে এরকমের, এ আর কে এ আর তার মাথার উপরে পাওয়ার হিসেবে n মাইনাস ওয়ান। তাহলে এখানে কি ছিল ভাইয়া? n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে কি n মাইনাস ওয়ান পাওয়ার হিসেবে কার? সাধারণ অনুপাতের। আর এর পাওয়ার হিসেবে কি? n মাইনাস ওয়ান, ঠিক আছে? n মাইনাস ওয়ান। বুঝাতে পারছি? বুঝাইতে পারছি? আচ্ছা, এখানেও সমষ্টির সূত্র আছে, এখানেও n সংখ্যক পদের সমষ্টির সূত্র আছে, কিন্তু এখানে সমষ্টির সূত্র আবার দুইটা। এখানে সমষ্টির সূত্র আবার কয়টা? দুইটা। তাহলে আসেন আমরা একটু দেখি যে সমষ্টির সূত্র কিভাবে লেখে এখানকার। তাহলে আমরা লিখি যে n সংখ্যক পদের পদের সমষ্টির সূত্র, সমষ্টি, হ্যাঁ সমষ্টি এস এন ইকুয়াল টু। এবার এখানকার সূত্রটা কি হবে? হ্যাঁ, এখানকার জন্য সূত্র আমাদের কয়টা? এখানকার জন্য সূত্র আমাদের হচ্ছে দুইটা। একটা আর এর মান যদি ওয়ানের থেকে ছোট হয়, আরেকটা আর এর মান যদি ওয়ানের থেকে বড় হয়। দুইটা সূত্র, একটা যদি আর এর মান ওয়ানের থেকে ছোট হয়, তো আমরা ফার্স্টে যে সূত্রটা দেখবো সেটা যে কোনটা ভাইয়া? আর এর মান যদি ওয়ানের থেকে ছোট হয়, তার মানে আর এর ওয়ানের মান কি? আর এর থেকে বড়। ওয়ানের মান কত? আর এর থেকে বড়। তার মানে মাথায় রাখবেন যখন আর এর থেকে ওয়ানের মানটা বড় হবে, ওয়ানটা বড় হবে, আর এর থেকে ওয়ানটা যখন বড় হবে তখন ওয়ানটা প্রথমে থাকে। কেন এই কথা বললাম ভাইয়া? সামনে বুঝবেন। হ্যাঁ, সামনে যখন আরেকটা সূত্র লিখবো তখন এই কথাটা আপনারা বুঝবেন। ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n, তার সামনে একটা এ গুণ অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে। এটা লিখলাম। এরপর নিচে যাবে ওয়ান মাইনাস আর। এটা হচ্ছে যখন আর এর মান কত? আর এর মান হচ্ছে ওয়ানের থেকে ছোট। আরেকটা সূত্র হচ্ছে এরকমের যে এস এন এ গুণ অবস্থায় আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান, যখন আর এর মান ওয়ানের থেকে বড় হয়, আর এর মান ওয়ানের থেকে বড় হয়, ঠিক আছে? তো কেন আমি ওই সময় বলছিলাম যে ওয়ান মাইনাস আর লিখবেন, এটা আমি একটু বোঝাচ্ছি। আজান হচ্ছে, আজানের জন্য আমরা 1 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, কেউ চলে যাবেন না, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা আমাদের আজান শেষ, আমরা হচ্ছে এর পরের অংশটা একটু করি। হ্যাঁ, পরের অংশটা একটু আমরা করি। ঠিক আছে, আপনারা একটু আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন। ঠিক আছে, এখন যদিও ঈদের সামনে অনেকে ক্লাস করবে না, ঠিক করে রাখছে, তারপরেও হ্যাঁ ঈদের পর থেকে আশা করি মেনশন করে দেবেন। এবং যারা কোর্সে ভর্তি হবেন অবশ্যই আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ কোর্সে ভর্তি হতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন। হ্যাঁ, কোর্সে ভর্তি হয়ে একদম নিশ্চিন্তে থাকতে পারেন, এটা আপনাদের শেষ হয়ে যাবে। অনেকেরই ম্যাথের অবস্থা খারাপ আমি জানি। হ্যাঁ, অনেকেরই ম্যাথ নিয়ে অনেক টেনশন। হ্যাঁ, ম্যাথ পারবো কিনা, ম্যাথের রেজাল্ট কেমন হবে। হ্যাঁ, আর এই বছর তো দেখা গেছে এসএসসি 24 ব্যাচে হ্যাঁ ম্যাথে 1,65,000 ফেল। সো আপনারাও কি এরকমের ফেল করতে চান কিনা? অবশ্যই না, তাই না? তো সেই জায়গায় ফেল যদি না করতে চান এবং ভালো যদি একটা রেজাল্ট আনতে চান, অবশ্যই ম্যাথটাকে অবশ্যই ভালো গুরুত্ব দিতে হবে। চাইলে ম্যাথের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু খেয়াল করেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা এটা আমি কেন বললাম যে ভাইয়া যখন ওয়ানের মানটা আর এর থেকে বড় হবে তখন ওয়ানটা ফার্স্ট হবে। দেখেন এটা হচ্ছে মনে রাখার টেকনিক। ওয়ান যখন নিজে বড় তখন সবসময় ফার্স্টে থাকবে না, সবসময় ফার্স্টে থাকবে না। যারা বড় তারা কিন্তু প্রথম সারির দিকে থাকবে, তাই না? আচ্ছা দেখেন, যখন ওয়ানটা বড় তখন সে কি করবে? ফার্স্টের দিকে থাকবে। আর যখন ওয়ান ছোট তখন ওয়ানও পরে থাকবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যখন ওয়ান বড় তখন দাপটের সাথে কিছু একটা মাইনাস করে দেয়। দেখেন ওর থেকে আর এন মাইনাস হয়ে গেছে। ঠিক সেম ভাবে নিচে উপরে এন আছে, আর এর মাথার উপরে এন আছে, আর এখানে আর এর মাথার উপরে কোনো এন থাকবে না। হ্যাঁ, ডিভাইডেড বাই কি, আর এর মাথার উপরে কোনো এন থাকবে না, ওয়ান মাইনাস আর। আর যখন ওয়ানের থেকে আর এর মানটা কি ছোট তখন কি হয়? আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। ঠিক আছে, এই উপরেরটার সাথেও এই গুণ ছিল, সেম সূত্র। হ্যাঁ, দুইটা সেম সূত্র, জাস্ট একটু উল্টায় যায়। কোথায় উল্টায়? এই ওয়ানের জায়গায় আর আর টু দি পাওয়ার এন চলে আসে, আর টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়ান চলে আসে। জাস্ট এতটুকুই চেঞ্জ। দেখেন একটু এই দুইটা সূত্র দেখেন, সেম টু সেম না? জাস্ট কোথায় চেঞ্জ? এই দুইটা জায়গায় চেঞ্জ, তাই না? এই দুইটা জায়গায় চেঞ্জ, তাই তো? আচ্ছা, তো মাথায় রাখবেন একটা সূত্র যে আর এর মান ওয়ান যখন আর এর থেকে বড় হবে, তখন ওয়ান সামনে বসবে, শেষ। একটা সূত্র মনে রাখলে আর একটা অটোমেটিক্যালি হবে। ঠিক আছে, এখন আর এর মান আমাদের বের করে নিতে হয়। ঠিক আছে, তো কিভাবে বের করবেন ফার্স্টের দিকে শিখাইছি। ঠিক আছে, তারপর আমি আরেকবার শিখাই দেবো, নো টেনশন। হ্যাঁ, আরেকবার শিখাই দেবো, নো টেনশন। দেখেন আমি একটা ধারা দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন তারের মানটা বের করতে পারেন কিনা। দেখেন আমি একটা ধারা দিচ্ছি, গুণোত্তর ধারা লিখে একটা দেখেন লিখলাম 2 + 4 + 8 + 16 প্লাস ডট 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 প্লাস n। হ্যাঁ, এখান থেকে প্রথম পদ কোনটা ভাইয়া? প্রথম পদ হচ্ছে 2 না? তাহলে এখান থেকে a এর মান পেয়ে গেলাম 2। ঠিক আছে, আচ্ছা এরপরে এখান থেকে আমি কি চাইলে সাধারণ অনুপাত বের করতে পারবো? তাহলে সাধারণ অনুপাত এখানে কি আকারে লেখা হয়? আর আকারে লেখা হয়, তাই না? তাহলে কিভাবে বের করে ভাইয়া? আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করি বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করি, মানে যে কোনো একটা পদ নিলে তার আগের পদ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। যে কোনো পদ নিতে পারবো, দ্বিতীয় পদও নিতে পারবো, তৃতীয় পদও নিতে পারবো, চতুর্থ পদও নিতে পারবো। যেই পদই নেই না কেন তার আগের পদ দ্বারা কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। তো আপনারা বলেন কোন পদ নিব? সাধারণত আমরা যখন অঙ্ক করি ছোট পদ নেই। ঠিক আছে, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করে। তাহলে দ্বিতীয় পদ কত? 4। তাহলে 4 থেকে 2 কে ভাগ করে দিব। 4 এর আগের পদটা কি 2 না? তাহলে ভাগ করে দেব। দিলে পরে আর এর মান কত আসে? আর এর মান 2 আসে। ঠিক আছে, আর এর মান কত আসে? 2 আসে। বুঝতে পারছি? আচ্ছা, এই তো এইভাবে আমাদের একটা পদ দেওয়া থাকবে, এখানে n এর মানও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, n এর মান কত? ধরেন 64 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা n এর মান জানি। n এর মান কত দেওয়া আছে? n এর মান 64 দেওয়া আছে। এবার বলেন তো সমষ্টির সূত্র বের করা যাবে না? জাস্ট এর জায়গায় এর মান বসাবেন, আর এর জায়গায় আর এর মান বসাবেন, n এর জায়গায় n এর মান বসাই দিবেন। বসাই দিয়ে এই ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে। ঠিক আছে, তো দেখেন আগে আমাকে দেখতে হবে যে এইখানে মূলত আর এর মান 1 এর থেকে ছোট বের হয়েছে নাকি 1 এর থেকে বড় বের হয়েছে। তা আমরা দেখতেছি যে আর এর মান যেটা আমাদের এখানে পাইছি সেটা হচ্ছে কি 2। 2 মানে কি? আর এর মান কি বের হয়েছে? 1 এর থেকে বড় বের হয়েছে। যখন 1 এর থেকে আর এর মান বড় বের হয় তখন আমাদের নিচের সূত্র, আর যখন ছোট বের হবে তখন উপরের সূত্র। ঠিক আছে, আচ্ছা এটাই আমাদের। হ্যাঁ, আচ্ছা এবার আসেন
এর পরের সূত্রগুলোতে আমরা যাই। হ্যাঁ, এর পরের সূত্রগুলোতে আমরা যাই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। আমরা গুণোত্তর ধারা দুইটা সূত্র শিখলাম, তাই না? কয়টা সূত্র শিখছি? দুইটা সূত্র শিখছি। এছাড়াও আমাদের অন্যান্য অনেকগুলো ধারার সমষ্টি সূত্র আছে। তা আমরা আজকে আর ওইদিকে না যাই, অতগুলো সূত্র আবার লিখে দিলে পরে সমস্যা হইতে পারে। হ্যাঁ, মানে মাথায় না থাকতে পারে, এই সূত্রগুলো ভুলে যেতে পারে। তো আমরা আগে কিছু অঙ্ক প্র্যাকটিস করে আসি, তারপরে না হয় এই সূত্রগুলো রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনারা এক কাজ করতে পারেন, এক পেজ মতো বা 2 পেজ মতো ফাঁকা রাখেন। ঠিক আছে, ওই জায়গায় আমরা আবার আরো যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো করাই দিব। ঠিক আছে, এখন যে আপাতত 4টা সূত্র শিখছি, যে 4টা সূত্র শিখছি সেই 4টা সূত্রের উপরে আগে অঙ্ক করে আসি কয়েকটা। কারণ এখন যদি আমরা সারা ক্লাস ধরে সূত্রই শিখি তাহলে তো অঙ্কের মজা বুঝলাম না, তাই না? তাহলে আগে কয়েকটা অঙ্ক করে আসি, তারপরে যে বাকি সূত্রগুলো আছে সেই বাকি সূত্রগুলো আমরা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, চলেন আমরা একটু আগে ফার্স্ট অঙ্ক করে আসি। ঠিক আছে, আচ্ছা আমরা ছোট ছোট অঙ্ক করবো। হ্যাঁ, ফার্স্টেই ছোট ছোট অঙ্ক করবো, দেখে মাথা ঘুরাইতে পারে অঙ্কগুলো, দেখে মাথা ঘুরাইতে পারে, বাট মাথা ঘোরানোর মতো কিছু নাই, একদম সহজ। যখন অঙ্কগুলো করবেন না মনে হবে একদম সহজ মানে। ঠিক আছে, একটু খেয়াল করেন। হ্যাঁ, ফার্স্ট 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, 1 নম্বর অঙ্ক সবাই আমার সাথে তুলবেন। ঠিক আছে, একটি ধারার n তম পদ, ধারার n তম পদ দেওয়া আছে হচ্ছে 2n-1, যেখানে nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, n বিলংস টু বড় হাতের n, nটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের বলছে যে ধারাটি গঠন করো। কি বলছে? ধারাটি গঠন করো। এটা আমাদের বোর্ডে আসা একটা কোশ্চেন। ঠিক আছে, বোর্ডে আসা একটা কোশ্চেন। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলছে ভাইয়া? n-তম পদ দেওয়া আছে 2n-1। তাহলে লেখেন যে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া? দেওয়া আছে n-তম পদ ইকুয়াল টু 2n-1। দেওয়া আছে কিনা? n-তম পদ তো আমাদের আছে কত? 2n-1। n-তম পদ আমাদের দেওয়া আছে কি? 2n-1। পদটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, পদটা আমাদের কি দেওয়া আছে? 2n-1। তাহলে দেখেন এখন n এর মান আমি যে কোনো কিছু বসালে পরে আমাদের কি, আমরা একটা ধারা পেয়ে যাব। তাহলে আমরা 1 থেকেই শুরু করি। সাধারণত আমাদের সংখ্যাটা শুরু হয় সংখ্যা পদ্ধতি থেকে, সংখ্যাটা শুরু হয় হচ্ছে 1 থেকে। তাহলে 1 থেকে শুরু করি না কেন? সমস্যা আছে? n=1 হলে, তাহলে 1 হলে পরে n এর জায়গায় 1 বসে যাবে না? তাহলে 1-তম পদ কত, তাই না? 1-তম পদ, 1-তম পদ আমাদের বের করতে হবে। এখন n এর জায়গায় এই জায়গায় যে nটা আছে এই n এর জায়গায় জাস্ট 1 বসাই দিব, তাই হয়ে যাবে 1-তম পদ বের করে ফেলতে পারবো, প্রথম পদ বের করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা তাহলে 2 × 1 - 1, তাহলে কত হয় ভাইয়া? এখান থেকে আমরা পাবো হচ্ছে 1। এখান থেকে আমরা পাবো কত? 1। তাহলে এটা বের হলো 1-তম পদ। আচ্ছা আমাদের তো কয়েকটা পদ লাগবে, তাছাড়া তো আমরা কি করতে পারবো না, আমরা ধারা তৈরি করতে পারবো না। আমাদের ধারা বের করতে বলছে, কি একটা ধারা গঠন করতে বলছে, তাই না? আচ্ছা তাহলে এবার আসেন n=2 হইলে পরে, n=2 হইলে পরে 2-তম পদ ইকুয়াল টু 2 × 2 - 1 -1, তাহলে কত হয় ভাইয়া? 3। আচ্ছা n=3 হলে 3-তম পদ বের করেন তো আপনারা, এটা কত হয় আমাকে জানান কমেন্ট বক্সে। n=4 হলে 4-তম পদ। ঠিক আছে, আমি এটা বের করি, আগেরটা আপনারা বের করে জানান যে কত হয়। ঠিক আছে, কত হয় কমেন্ট বক্সে জানান, অলরেডি জানানোর কথা। ঠিক আছে, এটা হয় না? ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা পদ কি করলাম? বের করলাম। এখন এভাবে তো আমরা আস্তে আস্তে অনেকগুলো পদ বের করতে পারি, তাই না? তো আমরা এইভাবে ডট 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 দিয়ে দেই। হ্যাঁ, ডট 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 দিয়ে দেই। তাহলে আমরা চাইলে একটা কি বড় ধারা বের করতে পারি। আমাদের অত বড় ধারা দরকার নাই, 3-4টা পদ বের করলে আমাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আসেন তাহলে সুতরাং ধারাটি কি হবে বলেন তো? এই যে 1 3 5 7 বের করছি না, 1-তম পদ 2-তম পদ 3-তম পদ 4-তম পদ, এবার জাস্ট কি করে দিব ভাইয়া? ধারা কিভাবে লেখে সেভাবে জাস্ট কি ধারাটাকে জাস্ট লিখে দিব। চলতেই থাকবে। হ্যাঁ, এটা একটা অসীম ধারা। ঠিক আছে, এটা একটা অসীম সমান্তর ধারা। কি ধারা? অসীম সমান্তর ধারা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
বুঝাইতে পারলাম? ধারাটা কি ক্লিয়ার হয়েছে আপনারা? আপনারা কি ধারাটা ক্লিয়ার? আপনারা কি ধারাটা ক্লিয়ার হয়েছে? ধারাটা ক্লিয়ার কিনা? ধারাটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা। একটা ধারা হয় এরকম, হ্যাঁ, যদি আমাদের অনুক্রম বের করতে বলতো তাহলে আমরা লিখতাম এভাবে 1, 3, 5, 7, ডট ডট ডট। ঠিক আছে? আমরা কিন্তু দুইটাই শিখে গেলাম, একটা ধারা বের করে শিখে গেলাম, অনুক্রম বের করে শিখে গেলাম। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কাছে কোনো বিষয় না। আশা করি এই ধরনের অঙ্ক আসলে আপনারা পারবেন। অঙ্কটা ইজি ছিল, তাই না? আসলে আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে যাই। এবার অঙ্কটা দেখলে পরে একটু মাথা ঘুরাইতে পারে, হ্যাঁ, যে মনে হইতে পারে কত কঠিন, আসলে অনেক সোজা। আসলে অনেক সোজা, একটু খেয়াল করেন। আসলে একটু খেয়াল করেন, log 3 প্লাস log 9 প্লাস log 27। আচ্ছা বলেন তো আমাদের যে লগের অঙ্ক কেউ করছেন? লগের অঙ্ক কেউ করছেন আগে? আগে কখনো কি লগ দিয়ে কোনো অঙ্ক করছেন? যে কোনো একটা অঙ্ক করলেও হবে, হ্যাঁ, লগ দিয়ে যদি কোনো একটা অঙ্ক করে থাকেন তাইলে পরে অনেক ভালো, আর যদি না করে থাকেন আরো ভালো। ঠিক আছে? আচ্ছা, লগ দিয়ে কোনো অঙ্ক করছেন আপনারা? আচ্ছা, আমাকে জানায়েন। ঠিক আছে, আসেন এই অঙ্কটা সলভ করি। আশা করি আপনাদের তোলা হয়ে গেছে এটা। হ্যাঁ, আসেন এই অঙ্কটা আমরা একটু সলভ করি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এই অঙ্কে বলছিল যে এই ধারাটার সাধারণ অন্তর বের করতে। কি বলছিল ভাইয়া? এই অঙ্কে বলছে যে ধারাটির সাধারণ অন্তর বের করতে। কি বলতে? কি বের করতে? সাধারণ অন্তর বের করতে বলছে। ঠিক আছে, অন্তর বের করো। আর এই ধারাটার সাধারণ অন্তর কিভাবে বের করে ভাইয়া? প্রশ্ন আছে না? ধারাটা তো আমাদের চেনা চেনা লাগতেছে না। এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, এখন তো মাথা চৌকাতে হচ্ছে। বুঝতে পারতেছি না ভাই, আমি বুঝতে পারতেছি না কিভাবে এখন বুঝবো যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তো চলেন আমরা একটা কাজ করে নিতে পারি। হ্যাঁ, এই লাইনটাকে একটু আমরা মডিফাই করে নিই। ঠিক আছে? তো এই লাইনটা আপনারা আরেকবার তুলবেন, এটা তো প্রশ্ন আমাদের। হ্যাঁ, তো আমি প্রশ্নের এই অংশটুকু মুছে দিচ্ছি, সাধারণ অন্তর বের করো, বা মুছলাম না। হ্যাঁ, এই লাইনটা আরেকবার তুলবেন, তুলে আপনারা বা লিখবেন, বা। ঠিক আছে? এই প্রশ্নটাকে আমরা একটু মডিফাই করে নেব, অর্থাৎ এই যে ধারাটা আছে সেই ধারাটাকে কি করব? একটু মডিফাই করব। চলেন তাহলে log 3 যেটা আছে log 3 লিখলাম। এখন দেখেন এই যে 3, তারপর আছে 9, তারপর আছে 27, তারপর আছে 81, এটা তো একটু চেনা চেনা লাগতেছে ভাই। আমি যদি এই 9 এর জায়গায় 3 স্কয়ার দিই, খুব কি পাপ হয়ে যাবে? 3 এর উপরে স্কয়ার দিলাম, তাহলে কি খুব পাপ হয়ে যাবে? পাপ হবে না, কেননা আমরা জানি log 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9। এরপর আসেন log 3 তার মাথার উপরে কিউব, 3 এর মাথার উপরে কিউব মানে 27। এরপরে log 3 এর মাথার উপরে 4, 3 এর মাথার উপরে 4 মানে 81। আচ্ছা, তাহলে আমাদের কোনো পাপ হয়নি, আমরা মেনে নিলাম যে আমরা কোনো পাপ করিনি, তাই তো? আমরা কোনো পাপ করিনি। আচ্ছা, এরপর আসেন এরপরের লাইনটা লিখি। তাহলে আমরা এটা log 3 যেটা আছে সেটা log 3 লিখলাম। এখন আমরা জানি লগের সাথে যে সহগটা থাকে বা যেই বেসটা থাকে তার মাথার উপর যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসতে পারে। অর্থাৎ এমন log a টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু লেখা যায় n log a। লেখা যায় কিনা? লেখা তো যায়, তাই না? log a টু দি পাওয়ার n, তার মানে এটা ইকুয়াল টু লেখা যায় n log a, তাই না? তার মানে পাওয়ারটা আমরা সামনে দিয়ে দিতে পারি। এটা আমাদের লগারিদমের সূত্র অনুযায়ী, লগারিদমের সূত্র অনুযায়ী আমরা জানি। হ্যাঁ, তো যদি কেউ নাও জেনে থাকেন আমি তো লিখে দিলাম সূত্রটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাওয়ারে যে 2টা আছে এটা আমরা কি করব? সামনে নিয়ে চলে আসবো। তাহলে 2 log 3 প্লাস এরপরে log 3 তার মাথার উপরে 3, log 3 তার মাথার উপরে 3, তাহলে এটা কি করা যায়? 3 log 3, 3 log 3 লেখা যায় কিনা? লেখা যায়, 3 log 3 লেখা যায়। মানে পাওয়ারটাকে জাস্ট কি করছি? সামনে নিয়ে আসছি। এখানেও পাওয়ার কত? 4, তাহলে প্লাস 4 log 3। ওকে, প্লাস ডট ডট ডট। এখন বলেন তো ভাইয়া, সাধারণ অন্তর বের করার সূত্রটা কি ছিল? পরপদ মাইনাস পূর্বপদ, তাই কিনা? বলেন, সাধারণ অন্তর বের করার এটাই সূত্র ছিল না? পরপদ মাইনাস পূর্বপদ। তাহলে আমরা সাধারণ অন্তর বের করার সূত্র তো জানি। লেখেন, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু আমরা যে সূত্রটা জানি সেটা বসাবো, পরপদ মাইনাস পূর্বপদ। এখানে আমরা মাথায় রাখবো যে পরপদ কোনটা? 2 log 3। আমরা দ্বিতীয় পদ নিতে পারি, তৃতীয় পদ যেটাই নেই না কেন। হ্যাঁ,
যেই পদটা নিব তার আগের পদ দিয়ে বিয়োগ করবো, তার মানে দ্বিতীয় পদই নেই, আমাদের জন্য সুবিধা হবে, তাই না? তাহলে 2 log 3 মাইনাস log 3। তাহলে বলেন দুইটা আম থেকে একটা আম বিয়োগ করলে কত হয়? একটা আম হয় না? তাহলে দুইটা log 3 থেকে একটা log 3 বিয়োগ করলে কয়টা log 3 হবে? একটা log 3 হবে না? দুইটা আম থেকে একটা আম যদি বিয়োগ করি তাহলে কয়টা আম হয়? একটা আম হয়। তাহলে দুইটা log 3 থেকে একটা log 3 যদি আমি বিয়োগ করি তাহলে একটা log 3 আমাদের অ্যান্সার হয়। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, এটাই বের করতে বলেছিল, এটাও আমাদের বোর্ডে আসা কোশ্চেন। ঠিক আছে, এটাও আমাদের বোর্ডে আসা কোশ্চেন। তাহলে কি খুব কঠিন কোশ্চেন ছিল এটা? জাস্ট আমাদের এখানে একটু মডিফাই করতে হবে, তাই তো? খুব কঠিন কিন্তু না, তাই না? জাস্ট এই যে এখানে আমাদের যদি কেউ সূত্রটা বোঝে, যদি এইটুকু মডিফাই করতে পারে, তাহলে এটা বের করার কোনো বিষয় ছিল না। আচ্ছা, ঠিক আছে, বুঝাইতে পারছি আপনাদেরকে? এই অঙ্কটা কি সবাই বুঝতে পারলেন? বুঝাইতে পারলাম? ওকে, গুড। এই অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, এইবার আসেন, অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে বুঝতে পারলেন আমাকে একটু জানান তো, কমেন্ট বক্সে জানিয়ে দেন সবাইকে বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন আমি আরেকটা এই উপরের থেকে মুছে দিই। হ্যাঁ, গুড, বুঝতে পারছেন। উপর থেকে মুছে দিলাম। হ্যাঁ, উপর থেকে মুছে দিয়ে আমি আরেকটা পদ লিখি, দেখেন আপনারা একটু লিখে ফেলেন। 2 + 7 + 12 + 17 + ডট ডট ডট। হ্যাঁ, এই সমান্তর ধারার দশম পদ নির্ণয় করতে বললো। সমান্তর ধারার টের দশম পদ নির্ণয় করো। কততম পদ ভাইয়া? দশম পদ নির্ণয় করো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে ভাইয়া? এই ধারাটার দশম পদ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই যে ধারা দেওয়া আছে, এই ধারাটা কি বলছে? দশম পদ নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে নির্ণয় করা যায় বলেন তো? কিভাবে নির্ণয় করা যায়? আমরা n তম পদ নির্ণয়ের সূত্র শিখে আসছি না? n তম পদ নির্ণয় সূত্র শিখে আসছি। তাহলে এবার দেখেন আমাদের এইটা আমাদের কতটা ইজি, খেয়াল করেন। হ্যাঁ, আমি এই নিচের অংশটা মুছে দিলাম, একটু খেয়াল করেন। হ্যাঁ, n তম পদ নির্ণয় সূত্র শিখে আসছি, তাহলে এইটা করা আমাদের জন্য কতটা ইজি একটু খেয়াল করেন। আমরা জানি প্রথম পদ a = কত ভাইয়া? 2 না? a = 2 লিখলাম। এরপরে সাধারণ অন্তর কিভাবে বের করে ভাইয়া? পরপদ মাইনাস পূর্বপদ, যে কোনো পদ নিলে তার আগের পদ দ্বারা বিয়োগ করলে পরে আমাদের সাধারণ অন্তর বের হয়ে যায়। আমাদের সাধারণ অন্তর বের করতে পারি আমরা। তাইলে সাধারণ অন্তর আমরা লিখি, সাধারণ অন্তর d = যে কোনো একটা পদ থেকে, আমরা সাধারণত দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করি, তাহলে আমাদের জন্য ছোট ছোট বিয়োগ হয়। আচ্ছা, তাহলে 7 থেকে 2 বাদ দিলাম, তাহলে কত হয়? 5। ঠিক আছে, আচ্ছা, এটা বের হলো কি আমাদের সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর বের করা শেষ, প্রথম পদ বের করা শেষ। এবার বলেন তো ভাইয়া, n তম পদের সূত্র আমরা জানি কিনা? n তম পদের সূত্র আমরা জানি কিনা? জানি তো। বলেন তো এখানে n কত? আমাদের এই দেখেন বলে দিয়েছে দশম পদ নির্ণয় করতে বলছে, তার মানে n = আমাদের হচ্ছে 10। তার মানে আমাদের যেটা বের করতে হবে আসলে 10তম পদ = a প্লাস n। আমরা জানি যে সূত্রটা n তম পদের সূত্র যেটা জানতাম, a + n - 1 * d। এই সূত্র জানতাম কিনা? n তম পদের ক্ষেত্রে এই সূত্র জানতাম না, a + n - 1 * d। এই সূত্র শিখে আসছি। আর এখানে আমরা জাস্ট ওই সূত্রই বসাবো। n এর মান যেহেতু আমরা 10 জানি, তাহলে n এর জায়গায় কি বসাই দিব? জাস্ট 10 বসাই দিব। তাহলে 10 - 1 * d এর মান কত জানি ভাইয়া? d এর মান 5 জানি, তাহলে গুণন 5। তাহলে আচ্ছা, গুণন 5 আগেই বসালাম না। হ্যাঁ, এখানে ডি বসাই, আগে সূত্রই বসাই, জান। ঠিক আছে, আগে সূত্রই বসাই, পরবর্তীতে পরের কেস করতেছি। এন এর মান জানি, ডি এর মান জানি, এর মানও জানি। এর মান কত ভাইয়া? 2 বসালাম। এন এর মান কত? 10 - 1। এই ডি এর মান কত ভাইয়া? ডি এর মানও হচ্ছে 5, বসাই দিলাম। এবার 2 + 10 থেকে 1 বাদ দিলে কত হয়? 9। 9 এর সাথে 5 গুণ করলে কত হয়? 45।
তাহলে আমাদের অ্যান্সার আসে 47, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আমি আগে জাস্ট সূত্রই লিখে দিচ্ছি জান। ঠিক আছে, আপনাদের জন্য সূত্রই লিখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, চাইলে আপনারা এই লাইন সরাসরি লিখতে পারেন বা এখানে এন এর জায়গায় 10ও লিখে ওইটুকু করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। দেখেন আমি কিন্তু অঙ্ক ইজি করে দিলাম। হ্যাঁ, এই দেখেন অ্যান্সার 47 বের হয়েছে, আমার আগে বলে দিছে। ঠিক আছে, এখন আমার আগে সবাই পারে। ঠিক আছে, এখন আমার আগে সবাই পারে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার আসেন, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা লাস্ট অঙ্ক করি। হ্যাঁ, একটা লাস্ট অঙ্ক করার চেষ্টা করি না, আরো দুইটা করব বলেন? আরো দুইটা বললে দুইটা করব, আর একটা বললে একটা করব। কয়টা করব বলেন? আচ্ছা, আমরা দুইটা অঙ্ক করব। হ্যাঁ, লাস্ট দুইটা অঙ্ক করব, তা আপনাদের হচ্ছে আজকের মতো বিদায়। হ্যাঁ, ঈদ মুবারক দিয়ে বিদায় করে দিব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর দুইটা অঙ্ক করি, খেয়াল করেন। আমাদের এর পরের পদটা বলছে যে 4 নম্বরে, হ্যাঁ, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস আমাদের হচ্ছে 14 প্লাস ডট ডট ডট। এই ধারাটির কোন পদ? ধারাটির, এইটা আপনাদের আসলে বইয়ের উদাহরণ। হ্যাঁ, ধারাটির দেখেন আপনাদের বইতে উদাহরণ নাম্বার 2 আছে, উদাহরণ নাম্বার 2 আছে। হ্যাঁ, ধারাটির কোন পদ 383, এটা আপনাদের বইয়ের অঙ্ক। হ্যাঁ, তো দেখেন আমরা এটা একটু শিখি যে কোন পদ আসলে 383। যদি কোন পদ বলে তার মানে আমাদের এন যে পদটা আছে এই এন পদের মান বের করতে হবে। এন এর মান যদি আমরা বের করতে পারি তারপরে আমরা বলে দিতে পারবো যে এত নম্বর পদ হচ্ছে আমাদের 383। ঠিক আছে, মানে মূলত হচ্ছে এটা বলতে চাইছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, এভাবে যদি আমি 49 পর্যন্ত যাই, এটা তো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো আমাদের বলতে চাইছে মূলত এই 49 পদটা আসলে কততম পদ, এই 49 পদটা আসলে কততম পদ সেটা আমাদেরকে বের করতে বলছে। বুঝতে পারছি? তো এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে, এই 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট 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 প্লাস 383। এই যে 383 এটা আসলে কততম পদ সেটা আমাদেরকে বের করতে বলছে। এটা তো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো 383 কত নাম্বার পদ সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা কি এখন এইভাবে যোগ করে 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 লাস্ট পর্যন্ত গুনবো যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তারপর একটা 5, তারপর একটা 5, 6, এভাবে কি আমরা গুনতে থাকবো? না, এর জন্য একটা কি সমাধান আছে, তাই না? অবশ্যই সমাধান আছে। তো যেহেতু আমাদের সমাধান আছে তো আমরা শর্টকাটে সমাধান করব, তাই না? আচ্ছা আসা, তাহলে এখানকার মধ্যে প্রথম পদ কোনটা বলেন তো ভাইয়া? ধরি ধরি প্রথম পদ a ইকুয়াল টু 5। হ্যাঁ, সাধারণ অন্তর d ইকুয়াল টু কিভাবে বের করে ভাইয়া? পরপদ মাইনাস পূর্বপদ। তাহলে 8 থেকে 5 বিয়োগ দেই, 8 মাইনাস 5, তাহলে আসে হচ্ছে 3। তাহলে আসে কত? 3। এইবার আমাদের বলে দিচ্ছে যে ধারাটি কোন পদ 383। তাহলে আমরা লিখতে পারি যে n তম পদ ইকুয়াল টু 383। এখন বলেন তো ভাইয়া এখান থেকে আমরা n তম পদের সূত্র জানি কিনা? n তম পদের সূত্র জানি কিনা? জানি। তাহলে n তম পদের সূত্রটা এখানে লিখবেন। হ্যাঁ, কিভাবে লিখবেন আমি একটু বলে দিই। দেখেন a প্লাস n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 383। এই n তমর জায়গায় আমি এই সূত্রটা বসাই দিলাম। n তম পদ ইকুয়াল টু লিখলাম 383। তো এই n তম পদের জায়গায় আমি জাস্ট এই সূত্রটা বসাই দিছি। বসাইতে পারি তো আমি n তম পদের সূত্র তো আমি জানি, তো এই সূত্রটা জাস্ট বসাই দিছি। আচ্ছা, এবার এর জায়গায় এর মান বসান। এর মান কত ভাইয়া? 5 প্লাস n এর মানই তো জানি না, n এর মানই তো আমাদের বের করতে বলছে যে আসলে n এর মানটা কত। এতক্ষণ আমি n এর মান জানছিলাম, n তম পদের মান বের করছি, কিন্তু এখন আমি n এর মানই জানি না, তাহলে n এর মান আমাকে বের করতে হবে না? আচ্ছা, যেহেতু n এর মানই বের করতে হবে তাহলে n কে ওইরকমই রাখি। আচ্ছা, এবার d এর মান কত? d এর মান হচ্ছে 3, তাহলে গুণন 3 ইকুয়াল টু 383 ইকুয়াল টু 383। ঠিক আছে, আমাদের এখনই শেষ হয়ে যাবে, নো টেনশন। হ্যাঁ,
আচ্ছা একটু খেয়াল করেন, এরপরে খেয়াল করেন, এই 5টাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে এটার সাথে বিয়োগ হয়ে যাবে না? তাহলে এই 5টাকে আমি কি করলাম, ওই পাশে পাঠিয়ে দিব। আচ্ছা ভালো কথা। তাহলে মনে করেন এখানে 5 নাই, 5 কি হয়ে গেছে, এই পাশে এসে বিয়োগ হয়ে গেছে। আচ্ছা তাহলে এই 5টা নিয়ে আমাদের আর কাজ নাই। এবার কাজ কোনটুকু, এইটুকু। তাহলে 3 দেখেন এন এর সাথে গুণ যাবে, 3 - 1 এর সাথে গুণ যাবে, কেননা n - 1 এর সাথে তো 3 গুণ অবস্থায় আছে। তাহলে 3 একবার n এর সাথে গুণ যাবে, 3 একবার -1 এর সাথে গুণ যাবে। তাহলে 3 এর সাথে n গুণ দিলে আমাদের 3n, আর -1 এর সাথে গুণ দিলে -3। হ্যাঁ, 3 একবার n এর সাথে গুণ যাবে, কারণ n - 1 এখানে আমাদের ব্র্যাকেট আপ করা হচ্ছে, তার মানে এই পুরোটার সাথে 3 গুণ অবস্থায় আছে। তাহলে 3n - 3, ওকে, ইকুয়াল টু কত, 383 - 5। হ্যাঁ আচ্ছা, ইকুয়াল বা এখানে কত আসে বলেন তো, 383 থেকে যদি আমি 383 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত আসে বলেন, 3n - 3, তাহলে কত আসে, 378। আচ্ছা, বা 3n, দেখেন এখানে -3 ছিল না, এটাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে যোগ অবস্থায় গেলে পরে কত হয়, 381 হয় না? 378 এর সাথে এই 3টা যদি এর পাশে যোগ করে দেই তাহলে 381 হয় না? আচ্ছা, এবার জাস্ট n এর মানটা বের করেন, n = 381/3। তাহলে n এর মান কত আসে বলেন তো, 381 থেকে 3 বাদ দিলে পরে 3 ভাগ করলে পরে কত আসে, দেখবেন 127 আসে। কত আসে, 127 আসে। এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার, যে n এর মান কত, 127। তার মানে 127তম পদ হচ্ছে আমাদের 383। এই ধারাটার 127তম পদ হচ্ছে 383। বুঝাইতে পারছি? তা বুঝেননি? আমি আবার বলি, হ্যাঁ, মূলত এই যে ধারাটা লিখছে না, 5, 8, 11, 14, ঠিক আছে, প্লাস ডট 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 383। হ্যাঁ, মূলত এটা তো প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এরকমের 127 নম্বর পদ হচ্ছে 383। এই ক্যালকুলেশন করে এটাই আমরা বের করলাম। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, এবার আসেন লাস্ট আমি একটা অঙ্ক করাবো। হ্যাঁ, আর অঙ্ক নাই, এই অঙ্কটা একদম ছোট্ট এবং অল্প একটু। হ্যাঁ, 2 লাইনের একটা অঙ্ক, ঠিক আছে, 2 লাইনের একটা অঙ্ক আমি করাই দেব। দেখেন, 2 লাইনের একটা অঙ্ক, 2 লাইনের একটা অঙ্ক, গুড, সবাই বুঝছে। এবার আসেন 5 নম্বরে। হ্যাঁ, 3 + a + 9 + ডট 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 +60। এই প্রশ্ন বলছে যে একটি সমান্তর ধারা a এর মান নির্ণয় করো। একটি সমান্তর ধারা a এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই ধারাটা বলছে একটা, এই যে a আছে, a এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা একটু তুলে নেন। আমি আবারও বলি, আমাদের 2টা কোর্স চালু হচ্ছে, আপনারা অবশ্যই ভর্তি হয়ে নেবেন। যাদের ম্যাথ নিয়ে টেনশন আছে তারাই ভর্তি হবেন, যাদের ম্যাথ নিয়ে টেনশন নেই তারাও ভর্তি হবেন, কেননা আমরা অবশ্যই কোর্সে এমনভাবে এফোর্ট দিব যাতে আপনাদের এসএসসিতে তো বাঁধবেই না, যদি কোথাও কলেজ অ্যাডমিশনে দিতে চান যাতে সেখানেও না বাঁধে। যেতে পারছি? এবং আমি কিন্তু আপনাকে দেখেন আজকের ক্লাসে একদম অনুক্রম থেকে শুরু করছি, অনুক্রম, তারপরে ধারা বোঝাইছি, ধারা কয় রকমের সেটা বলছি, সমান্তর সসীম ধারা, অসীম ধারা, আবার সসীম অসীম ধারার মধ্যে আবার 2 রকমের আমরা ধারা পাই, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করতে করতে এই অঙ্কে আসছে, সূত্রগুলো ব্যাখ্যা করে দিছি, কিভাবে আসছে সেগুলো ব্যাখ্যা করছি। তাহলে এত ডিটেলসে পড়লে আপনার কি মনে হয় না যে একটা ভালো রেজাল্ট আনা সম্ভব? অবশ্যই সম্ভব, তাই না? তাহলে আপনাকে কি করতে হবে, 1 নম্বরে কোর্সে ভর্তি হতে হবে, 2 নম্বরে কোর্সে ভর্তি হয়ে শুয়ে বসে থাকলে হবে না, কোর্সে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করা লাগবে এবং যে বাড়ির কাজগুলো দেবো সেগুলো করতে হবে। তাইলেই আপনি একটা গণিতে বস হয়ে যাবেনই, তো একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখন যে মন খারাপ করে বসে থাকতে হচ্ছে যে গণিত পারি না, ঠিক 1 মাস পরে, কোর্সে ভর্তি হওয়ার 1 মাস পরে আপনি বলবেন আমি গণিতের বস হয়ে গেছি। অন্যরা যেমন বলে আপনিও বলবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তো এই কথাটা আমি একটু বলে শেষ করি যে জেনারেল ম্যাথ কোর্স ফি আমাদের 700, যাদের সায়েন্সের আছেন জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটা মিলে হচ্ছে আমাদের 1400 টাকা আসে। হ্যাঁ, দুইটাই 700 করে 1400 আসে। যারা 2টা কোর্স নেবে তারা 200 টাকা ডিসকাউন্ট পাবে, তারা পাবে হচ্ছে 1200 টাকায় 2টা কোর্স, সাথে আমাদের 2টা বিষয় আবার ফ্রিও পাবে। হ্যাঁ, আচ্ছা, ক্লাস নিব আমি, আমার নাম হচ্ছে এস এম সাজিদ। হ্যাঁ, পুরো নাম হচ্ছে এস এম সাজিদ। আর
ও হচ্ছে সৈকত, আতিকুর সালাম সৈকত। আর আমার এই যে এটা হচ্ছে বিকাশ, নগদ, হোয়াটসঅ্যাপ সব নাম্বার। হ্যাঁ, তার মানে বিকাশ বা নগদে, ঠিক আছে, সেন্ড মানি করবেন, রিচার্জ করা যাবে না। হ্যাঁ, কোনো রিচার্জ চলবে না, রিচার্জ করলে আপনার টাকা আপনাকে আমি ফেরত দিয়ে দিব, ঠিক আছে, রিচার্জ করা যাবে না। বিকাশ অ্যাপ থেকে বা নগদ অ্যাপ থেকে গিয়ে সেন্ড মানি অপশনে গিয়ে আপনারা টাকা পাঠাবেন। প্লাস যদি দোকান থেকে পাঠান ক্যাশ ইন করতে বলবেন, রিচার্জ করতে মানা করবেন, ঠিক আছে। মানে রিচার্জের কোনো কথাই তুলবেন না, যাই বলবেন যে আমি 700 টাকা এই নাম্বারে পাঠাবো বিকাশে বা নগদে, ঠিক আছে। রিচার্জ কিন্তু করা যাবে না, আমি আবার বলে দিলাম। ওকে, ঠিক আছে। যারা জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ দুটাই নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে সকল কিছু জানাই দেবো। হ্যাঁ, এই নাম্বারে আমাদের আবার হোয়াটসঅ্যাপ আছে, চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আসেন এই অঙ্কটা একটু লাস্ট বোঝাই দিই। এই অঙ্কটা একটু বোঝাই দেয়। হ্যাঁ, যারা বাকিগুলো যদি শুধু গণিত পারেন বাকিগুলোর জন্য পড়তে হবে। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি পারেন না ওই জন্য পড়তে হন, সমস্যা নাই তো, ঠিক আছে, সবগুলোই সমান গুরুত্ব যাবে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন আমাদের এই যে একটা ধারা দেওয়া আছে, কিন্তু এই ধারার একটা সমস্যা আছে। ধারায় সমস্যা কি জানেন? এটা আমাদের প্রথম পদ একটা সংখ্যা, কিন্তু দ্বিতীয় পদে আমাদের কিছু দেওয়া নাই, এ দেওয়া আছে, তৃতীয় পদ আবার একটা সংখ্যা। এখন আমাকে বলছে একটা সমান্তর ধারা, এটা একটা সমান্তর ধারা, এই ধারাটা একটা সমান্তর ধারা, এই ধারার এই যে এ যে মান, এই যে এ আছে, এই এর মানটা নির্ণয় করতে বলছে। এই এর মানটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া এই ধারার আমরা প্রথম পদ জানি কিনা? এই ধারার প্রথম পদ জানি, তো এখানে আমাদের প্রথম পদের প্রয়োজন পড়বে না। তারপর আমরা লিখি, হ্যাঁ, যেটা আমরা জানি, ধরি প্রথম পদ ইকুয়াল টু এ। এখন বলেন তো ভাইয়া সাধারণ অন্তর ইকুয়াল টু কি লেখা যায়? সাধারণ অন্তর আমরা জানি ভাইয়া সাধারণ অন্তর মানে পরপদ মাইনাস পূর্বপদ, তাই কিনা? আচ্ছা, আসেন এইবার দেখেন আমাদের কেস হয়ে গেছে। সাধারণ অন্তর মানে কি ভাইয়া? আমি একটু লিখে দিই। হ্যাঁ, সাধারণ অন্তর মানে কি? সাধারণ অন্তর মানে হচ্ছে পরপদ মাইনাস পূর্বপদ, পরপদ মাইনাস পূর্বপদ, ঠিক আছে। সাধারণ অন্তর মানে কি? পরপদ মাইনাস পূর্বপদ। আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমাদের এখানে তো দ্বিতীয় পদ দেওয়া নাই, তো আমি কি করলাম, এই দ্বিতীয় পদ থেকে a মাইনাস 3 করে দিলাম, পরপদ থেকে আগের পদ কি করলাম, বিয়োগ করে দিলাম। হ্যাঁ, এরপরে দেখেন তো আরেকটা যদি আমি সাধারণ অন্তর বের করতে চাই, আমি কি এভাবে বের করতে পারবো না? এইটা থেকে এইটা বিয়োগ করব, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। আমি 3 নম্বরটা নিলাম, তাহলে 9 নিলাম, 9 থেকে কি আমি আগেরটা বিয়োগ করতে পারবো? 9 মাইনাস এ, ঠিক আছে। তাহলে দেখেন এই যে a মাইনাস 3 যেটা লিখলাম, মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করছিলাম, এবার কি করছি, তৃতীয় পদ থেকে তার আগের পদ বিয়োগ করছি। তা আমরা জানি যে সমান্তর ধারায় সাধারণ অন্তরগুলো কি হয়, সমান হয়। তারপর আমি এখানে কি একটা ইকুয়াল চিহ্ন দিতে পারবো না? বিষয়টা কি বুঝছেন? সমান্তর ধারায় যে আমরা সাধারণ অন্তরগুলো বের করি তার মানগুলো কি হয়, সমান হয়। ফার্স্টেই শিখাইছিলাম, দেখেন দেখেন, যারা বুঝেননি তারা দেখেন, এটা একটা সমান্তর ধারা। হ্যাঁ, এটা একটা সমান্তর ধারা। এই ধারায় আমি একটা সাধারণ অন্তর বের করলাম, ফার্স্ট যে সাধারণ অন্তর, ধরেন 2 এর থেকে 1 বাদ দিলাম, 2 নিয়েছিলাম, 2 এর থেকে 1 বাদ দিলাম, তাহলে সেটা ইকুয়াল টু কত হইলো, 1 হইলো, 1 হইলো। এবার ঠিক সেম ভাবে তারপর একটা থেকে তার আগেরটা বিয়োগ দেবো, ঠিক আছে। 3 এর থেকে 2 বাদ দিলাম, 3 এর থেকে 2 বাদ দিলাম, তাও কত হইলো, 1 হইলো। তার মানে আমাদের সাধারণ অন্তরের মানগুলো কি হয়, সেম হয়। তার মানে এই দুইটা ইকুয়াল, সেটা তো বলা যায়। তো আমি এখানে এর মান তো জানি না, সেজন্য এর মান বের করার জন্য আমি এখানে মাঝখানে কি দিচ্ছি, মাঝখানে ইকুয়াল চিহ্ন দিলাম, ঠিক আছে। কেন, এটা থেকে এটা বিয়োগ করলে যা আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে সেম জিনিস আসবে, সেজন্য আমি কি দিলাম, ইকুয়াল দিলাম। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এবার এখান থেকে যদি আমি এর মান বের করি তাই কিন্তু আমাদের হয়ে যায় কি, এর মান যদি আমি বের করি তাহলে আমাদের হয়ে যায়। এখন এর মান কিভাবে বের করবো ভাইয়া? দেখেন এখানে এগুলোকে এক সাইডে নিয়ে আসি, সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস এ আছে, এই পাশে আসলে কি হবে ভাইয়া, এ প্লাস এ। এখানে -3 আছে, এটাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে, +3 হয়ে যাবে না, +3 হয়ে যাবে না। দেখেন সিম্পল কেস, এখানে -এ ছিল, সমানের এই পাশে নিয়ে আসছি, প্লাস এ হয়ে গেছে। এখানে -3 ছিল, সমানের ওই পাশে নিয়ে গেছে, তাই +3 হয়ে গেছে। ওকে, তাহলে a প্লাস এ ইকুয়াল টু লেখা যায় 2a, এটা ইকুয়াল টু লেখা যায় 12। তাহলে a ইকুয়াল টু কত লেখা যায়, 12/2। তাহলে a ইকুয়াল টু লেখা যায় হচ্ছে আমাদের 6, এটাই আমাদের আনসার। এর মান এটা বের করতে বলছিল।
বিষয়টা কি ক্লিয়ার? বলেন বিষয়টা ক্লিয়ার হলেন কিনা, আমাকে একটু জানান যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে কিনা। যারা ক্লাস করলেন বলেন তো ভাইয়া ক্লাসটা কেমন লাগলো? যারা এই শেষ পর্যন্ত একদম প্রথম থেকে শুরু করে শয়তানকে পাত্তা না দিয়ে যারা শেষ পর্যন্ত ক্লাস করলেন আমাকে একটু জানান ক্লাসটা কেমন লাগলো। সবাইকে এটা ক্লিয়ার হয়ে গেছেন? ওকে গুড। আচ্ছা সবাই একটু জানান যে ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ একটু জানাই দেন ক্লাসটা কেমন লাগলো। ক্লাসে সবকিছু বুঝছেন? ওকে, তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। আমরা হচ্ছে এই যে কয়েকটা অঙ্ক সলভ করলাম, কয়েকটা সূত্র শিখলাম। আমরা সামনের দিন ইনশাল্লাহ ঈদের পরে আবার, হ্যাঁ এখন আর ঈদের আগে না, ঈদের পরে আবার একটা ফ্রি ক্লাসে আমরা আরো যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো শিখবো, আর গুণোত্তর ধারার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সম্পর্কে শিখবো। আপনারা এখন একটা কাজ করতে পারেন, হ্যাঁ আপনাদের বইতে, ঠিক আছে আমি কয়েকটা অঙ্ক আপনাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই, ঠিক আছে আপনাদের বইতে দেখবেন 5 থেকে শুরু করে, ঠিক আছে 5 থেকে শুরু করে আপনারা চাইলে 12 পর্যন্ত, 13.1-এর 5 থেকে শুরু করে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আপনারা চাইলে বাড়িতে বাসায় করে আমাকে দেখাইতে পারেন, ঠিক আছে বাসায় করে আমাকে দেখাইতে পারেন 13.1-এর 5 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, ঠিক আছে। আর এই কোর্স সম্পর্কে সবাই একটু মাথায় রাখবেন যে আমাদের কিন্তু ঈদের পরে কোর্সটা শুরু হবে 1 তারিখ থেকে, যেখানে জেনারেল ম্যাথ কোর্স ফি 700, হায়ার ম্যাথ কোর্স ফি 700। যারা কোর্সে ভর্তি হতে চান, ম্যাথের সমস্যা আছে বা ম্যাথের সমস্যা নেই, 2 দলে ভর্তি হয়ে যাবেন। এমসিকিউতে সমস্যা থাকবে না, সিকিউতে সমস্যা থাকবে না, বেসিকে সমস্যা থাকবে না, কোনো কিছুতে সমস্যা থাকবে না। প্লাস কলেজ অ্যাডমিশনেও আপনারা দেখবেন যে অনেক এগিয়ে আছে, ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।